তো আমাদের রেসপিরেটরি মেডিসিনের আজকে হচ্ছে প্রথম যে ক্লাসটা নিলাম, মানে টোটাল 3টা ক্লাস আজকে হবে। ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম টোটালটাই কাফের উপর রেসপিরেটরি মেডিসিনে। সেকেন্ড ক্লাসটা নিলাম আমরা অ্যাজমার উপর। আর আজকে ক্লাসটা নিব হচ্ছে সিওপিডির উপর, এবং এর সাথে থাকবে আমাদের রেসপিরেটরি ফেইলিওরটা। হ্যাঁ, রেসপিরেটরি ফেইলিওরটা আমরা আজকে পড়াই দিব। তো আমরা লাংয়ের এয়ারওয়ে যে ডিজিজগুলো ছিল, হ্যাঁ, এয়ারওয়ে ডিজিজ অফ লাং যখন আমরা বলি, আমরা দুই ভাবে তাকে ভাগ করছি। আমরা প্যাথোলজিতেও কিন্তু এই জিনিসটা করছিলাম যে এয়ারওয়ে ডিজিজেস অফ লাংস যখন আমরা বলতেছি, একটা হচ্ছে তোমার রেস্ট্রিকটিভ ডিজিজ ছিল, আর একটা কি ছিল, অবস্ট্রাকটিভ, তাই না? তো রেস্ট্রিকটিভ ডিজিজটা হচ্ছে লাং এক্সপ্যান্ড করতে পারে না। হ্যাঁ, লাং কোনো কারণে যদি মানে ইন্সপিরেশনের সময় এক্সপ্যান্ড করতে না পারে, সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। এই রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ আমাদের আজকের পড়া না, আমাদের আজকের পড়া হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। তো যাই হোক, যদি ছোট করে আমরা একটু লিখে রাখি তারপরেও, যে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ হচ্ছে সমস্যা হয় কখন, সমস্যা হয় আমরা যখন ইনহেল করি। হ্যাঁ, ইনহেলেশনে যখন সমস্যা হয়, ইনহেলেশনে যখন সমস্যা হয় তখন হচ্ছে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। আর যখন আমাদের এই এয়ারওয়ে গুলা ধরো এরকম সাইজ ছিল, এই এয়ারওয়ে গুলা যখন ন্যারো হয়ে যায়, ন্যারো হয়ে গেলে আমরা বলি এটা অবস্ট্রাকশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ইনহেলেশনটা ভালো থাকলেও প্রবলেমটা কোথায় হয় ভাইয়া? যখন আমরা এক্সহেল করি, ঠিক আছে? তাহলে ইন্সপিরেশন এটা কি এক্সপিরেশন, তাই তো? তাহলে এক্সপিরেশনে সমস্যাটা হয়, এক্সপিরেশনে সমস্যাটা হয়, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এখন এই যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, এখানে কি কি ডিজিজ আছে আমরা গতদিন পড়লাম? অ্যাজমা, তারপর হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আমরা আজকে পড়ব, তারপর হচ্ছে এমফাইসেমা আজকে আমরা পড়ব, তারপর হচ্ছে ব্রঙ্কিয়াকটেসিস। হ্যাঁ, এই ডিজিজগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এর মধ্যে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা, এই দুইটাকে একসাথে জানে কি বলা হয়? সিওপিডি। এই দুইটাকে একসাথে বলা হয় সিওপিডি। এই সিওপিডি এর ফুল মিনিং কি ছিল? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। পালমোনারি ডিজিজ। ঠিক আছে, আমরা সবাই বুঝি। এখন কেউ কি বলতে পারবা এই যে অবস্ট্রাকটিভ ডিজিজগুলা, এই অবস্ট্রাকটিভ ডিজিজগুলায় হ্যাঁ ইন্সপিরেশনে কোনো সমস্যা হচ্ছে না, ইন্সপিরেশন ইজ ওকে। আমরা যখন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলতেছি তখন ইন্সপিরেশন ওকে, বাট প্রবলেম হয় কখন? প্রবলেম হয় এক্সপিরেশনে। বাট কেন হয়? কেউ একজন একটু ব্যাখ্যা করেন। এটার দুইটা ব্যাখ্যা পসিবল। একটা তো স্যার হচ্ছে গিয়ে লুমেন ন্যারো হয়ে যায়। একটা হচ্ছে ভাই ইন্সপিরেশন, এটা একটা অ্যাক্টিভ প্রসেস। আর যখন এক্সপিরেশন হয়, আমরা যখন এয়ারটাকে বের করে দিই, হ্যাঁ, তখন এটা তো লাংয়ের যে রিকয়েল টেন্ডেন্সি ছিল, এই কারণে এক্সপিরেশনটা হয়। মনে আছে? জি এখন স্যার। তুমি একটু চিন্তা করো যে ধরো খুব সুন্দর আঁকিতে আমি ধরো এটা হচ্ছে একটা লাং, এটা হচ্ছে ধরো প্রিন্সিপাল ব্রঙ্কাস আসছে, এখানে কিছু ব্রঙ্কিওলে ভাগ হয়েছে, ঠিক আছে, এখানে ধরো অ্যালভিওলাস গুলো আছে। ক্লিয়ার? এখন লাং যখন ভাইয়া আমরা যখন ইন্সপিরেশন নেই, হ্যাঁ, আমরা যখন শ্বাস নিচ্ছি, তখন লাং ভলিউমটা কি বাড়ে নাকি কমে? বাড়বে। তাহলে ধরো লাং ভলিউমটা 4 দিক থেকে বাড়তেছে, তাহলে বুঝো তো যদি 4 দিক থেকে বাড়ে, যদি 4 দিক থেকে লাং ভলিউমটা বাড়ে, তাহলে এই যে ব্রঙ্কাস গুলো তারাও কি একটু বড় হওয়া উচিত না? তাহলে যখন ইন্সপিরেশন হয় তখন কিছুটা ব্রঙ্কো ডাইলেশন হয়। বাট কি বুঝো? তাহলে যখন আমাদের শ্বাসটা আমরা বের করে নিচ্ছি নিঃশ্বাসের সময়, এক্সপিরেশনের সময়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার তারা কি করে, আগের জায়গায় ফিরে আসে না, তাই না? লাংগুলার ভলিউম মানে লাং ভলিউম ছোট হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে ব্রঙ্কাসগুলা, এই ব্রঙ্কাসগুলো ছোট হয়। তাহলে তখন কিন্তু ভাইয়া ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। কিন্তু দেখা যায় কি নর্মাল লাঙে এই ব্রঙ্কো কনস্ট্রিকশন বা ব্রঙ্কো ডায়ালেশন খুব বেশি
এফেক্ট করে না, কোনো সমস্যাই হয় না। বাট আমরা যখন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলতেছি, যখন আমাদের এই যে এয়ারওয়ে গুলা যখন এমনিতেই সে ন্যারো হয়ে যায়, তখন যদি এক্সপিরেশনের সময় আরো বেশি ন্যারো হয়ে যায়, তখন এয়ার যেতে আসলেই সমস্যা হয়। ঠিক আছে, তখন আমি বলছিলাম এই এয়ারটা কি হয় ভাইয়া, ট্র্যাপিং হয়, তাই না? এবং এই যে এয়ার যেতে সমস্যা হচ্ছে, এয়ার যেতে বেশি সময় লাগছে, এই জন্য বলছিলাম এক্সপিরেশনটা ইন্সপিরেশন থেকে বেশি টাইম লাগে। হ্যাঁ, সো ভেসিকুলার আমরা যখন ব্রেথ সাউন্ড বলবো এই ক্ষেত্রে ব্রেথ সাউন্ড হবে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। মনে আছে? এই হচ্ছে আমাদের ব্যাখ্যা যে আমরা যখনই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলতেছি, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে ইন্সপিরেশনে কিন্তু কোনো সমস্যা হয় না, সমস্যা হয় কোথায়, এক্সপিরেশনে। এবং এই এক্সপিরেশনের সময় আমাদের টাইম বেশি লাগতেছে, এয়ার ট্র্যাপিং হচ্ছে, কারণ এমনিতেও ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় এক্সপিরেশনের সময়, আবার অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে আরো বেশি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে থাকে। এই কারণে ব্রেথ সাউন্ডটা হয় ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। তাহলে যে কোনো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে ব্রেথ সাউন্ড হবে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। এইটা যেন ভুল না হয়। এটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কনফিউশন নেই আশা করি। হ্যাঁ, সো আমাদের গতকালকের আবার সেম পড়াটা আমরা রিপিট করলাম। সো ব্রেথ সাউন্ডটা যে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। তাহলে দেখো এই যে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, আমি এখানে যে ডিজিজগুলো বললাম তুমি সবগুলাতেই পেতে পারো না? কমনলি আমরা বলতেছি আমি যখনই অ্যাজমা বলবো, আমি যখনই সিওপিডি বলবো, তখনই কিন্তু তাহলে ব্রেথ সাউন্ডটা হবে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। আরেকটা জিনিস আমি বলছিলাম, একটা ন্যারো টিউব দিয়ে যখন বাতাস যাবে তখন একটা সাউন্ড হয়, তাই না? জি স্যার। ওই সাউন্ডটাকে জানি কি সাউন্ড বলছিলাম? হুইস। হুইস। তাহলে যে কোনো অবস্ট্রাকটিভ লাং ডিজিজে আমরা দুইটা জিনিস বলতে পারি, যে পেশেন্টের আমরা ব্রেথ সাউন্ড পাবো হচ্ছে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, এবং যখন পেশেন্টটা আরো বেশি খারাপ হবে, এই পেশেন্ট আমরা কি পাবো, একটা হুইচ পাবো। ঠিক আছে, তাহলে অ্যাজমা এবং সিওপিডি দুইটা পেশেন্টের ক্ষেত্রেই আমরা এই জিনিসটা পেতে পারি। গতদিন আমরা অ্যাজমার অনেক কিছু করছি, আমি দেখাইছিলাম অ্যাজমাটা কিন্তু ভাইয়া চাইল্ড এজেও হতে পারে, আবার হচ্ছে অ্যাডাল্টহুডেও হতে পারে। বাট আমি যখন সিওপিডি বলবো, এই সিওপিডিটা মেইনলি হচ্ছে বড়দের রোগ, বয়স হবে মোর দেন 40 ইয়ার্স। ঠিক আছে, তাহলে সিওপিডিটা মেইনলি কাদের রোগ, বড়দের রোগ, এবং এইজটা হয় নর্মালি কতর বেশি, 40 বেশি। ক্লিয়ার? তাহলে অনেক সময় সারা কোশ্চেন করবে, তাহলে অ্যাজমা যে বাচ্চাদের হয়, সিওপিডি কি বাচ্চাদের হতে পারে? পারে স্যার, কিন্তু কম। সিওপিডি বাচ্চাদের হতে পারে কখন? আচ্ছা আসেন আমরা আজকে এই জিনিসগুলা একটু ব্যাখ্যা সহ পড়ব। তার আগে একটা ছোট জিনিস পড়ে নিব, যেন আমাদের সিওপিডির ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। গতদিন মনে আছে আমরা যখন অ্যাজমা করছি, অ্যাজমাতে আমরা যে অক্সিজেন থেরাপিটা দিছিলাম, ওটা কি হাই ফ্লো অক্সিজেন বলছিলাম নাকি লো ফ্লো? হাই ফ্লো। হাই। তাহলে আমাদের বুঝতে হবে যে অ্যাজমাতে আমি কেন লো ফ্লো না বলে হাই ফ্লো বলছি, আর আমি জাস্ট সিওপিডি পড়াবো সেইখানে কেন আমি লো ফ্লো বলবো। ঠিক আছে, সো এইটা বোঝার জন্য আমাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ রেসপিরেটরি ফেইলিওর। ঠিক আছে, রেসপিরেটরি ফেইলিওর কি জিনিস? কেউ কি বলতে পারবে রেসপিরেটরি ফেইলিওর কি জিনিস, কাকে বলে? রেসপিরেশনের সেন্টারটা ডিপ্রেসড হয়ে যায়। যখন এই যে আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে, এত শ্বাস প্রশ্বাসের পরেও যখন আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মেনটেন হবে না, অথবা অথবা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মালের থেকে বেড়ে যাবে, তখন সেটাকে আমরা বলি রেসপিরেটরি ফেলিওর। যখন তুমি সংজ্ঞা দিবা তখন চেষ্টা করবা বইয়ের মতো সংজ্ঞাটা দিতে। এখানে কি লিখছে, রেসপিরেটরি ফেলিওর ইজ ইউজড when pulmonary gas exchange fails to maintain normal arterial oxygen and carbon dioxide levels। ঠিক আছে, সো এইটা হচ্ছে রেসপিরেটরি ফেলিওরের কজ, মানে ডেফিনেশন। এখন এইটা অনেক কারণে হইতে পারে, তুমি যেটা বলছো সেই কারণে হতে পারে, অন্য কারণেও হতে পারে। তাহলে আমাদের পালমোনারি গ্যাস এক্সচেঞ্জ যখন নর্মাল আর্টেরিয়াল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল মেইনটেইন করতে ফেইল হবে, তখন সেটাকে আমরা বলতেছি রেসপিরেটরি ফেলিওর। ঠিক আছে,
এই যে রেসপিরেটরি ফেলিওর, এই রেসপিরেটরি ফেলিওর হচ্ছে আবার দুই টাইপের, ঠিক আছে? একটা হচ্ছে ভাইয়া টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, আরেকটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, ঠিক আছে? একটা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর আর একটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এখন টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর কি জিনিস আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর কি জিনিস একটু ভালো মতো জানতে হবে, এবং পরীক্ষায় কিন্তু বেশ ভালোই জিজ্ঞেস করা হয় এই জিনিসটা। হ্যাঁ, যখন আমরা বলি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, সেক্ষেত্রে পেশেন্টের হাইপোক্সেমিয়া থাকে, ঠিক আছে? হাইপোক্সেমিয়া, তাহলে লেখো মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কি কম, তাই না? তাহলে এই যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম, এটা কত কম? এটা হচ্ছে লেস দেন 8 কিলো প্যাসকেল। বাট আমি যখন কার্বন ডাইঅক্সাইডের কথা বলবো, কার্বন ডাইঅক্সাইডে কোনো সমস্যা নাই, উইদাউট উইদাউট হাইপার ক্যাপনিয়া, উইদাউট হাইপার ক্যাপনিয়া, ঠিক আছে? তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইদার নর্মাল হবে অথবা লো হতে পারে, ঠিক আছে? কিন্তু অক্সিজেনটা কি হয়েছে, কমছে। তাহলে দেখো আমি যখন টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর বলতেছি, সেখানে সমস্যা শুধু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কমে যাচ্ছে, কিন্তু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কিন্তু নর্মাল থাকতেছে বা কম হচ্ছে। এখন আমরা জানি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি হলে সমস্যা, তাই না? অ্যাসিডোসিস করে। আর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম হলে সমস্যা, এটা তো বুঝো। জি স্যার। আচ্ছা, এখন আসো যখন আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বলবো, এইখানে ভাইয়া সমস্যা দুই জায়গাতেই বলতে, একদিকে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম, দ্যাট মিন্স এইখানেও হাইপোক্সেমিয়া আছে, মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন লেস দেন 8 কিলো প্যাসকেল। এর সাথে তার আবার আছে হাইপার ক্যাপনিয়া, হাইপার ক্যাপনিয়া। হাইপার ক্যাপনিয়া কখন বলি? যখন পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড গ্রেটার দেন 6 কিলো প্যাসকেল, গ্রেটার দেন 6 কিলো প্যাসকেল, ঠিক আছে? এখন তাহলে নর্মাল এই 8 কিলো প্যাসকেল না বলে, 8 কিলো প্যাসকেল না বলে অনেক সময় বলতে পারে 60 মিলিমিটার অফ মার্কারি, আবার অনেক সময় এই 6 কিলো প্যাসকেল না বলে বলতে পারে হচ্ছে 45 মিলিমিটার অফ মার্কারি। এই মানগুলো একটু জানতে হবে, ঠিক আছে? তাইলে সংক্ষেপ আমরা মনে রাখবো, টাইপ 1 এ হচ্ছে অক্সিজেন কমে যায় কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কোনো সমস্যা হয় না, আর টাইপ 2 তে অক্সিজেনও কমে যায় আবার কার্বন ডাইঅক্সাইড কি হয়ে যায় ভাইয়া, বেড়ে যায়। এতটুকু কি মনে থাকবে? আচ্ছা, এতটুকু যদি মনে থাকে, এরপরে আমাদের এমসিকিউ বা এসবি এর জন্য জানতে হবে কজেস। যারা রেসিডেন্সি পরীক্ষার কোশ্চেন দেখছো, অনেকগুলো এমসিকিউ আসছে এই কজেস দিয়ে, ঠিক আছে? তো আমি যেটা মনে রাখতাম, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের সমস্যাটা হচ্ছে লাং প্যারেনকাইমার, ঠিক আছে? তা লেখো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে প্রবলেম ইন লাং প্যারেনকাইমা। তাহলে লাং প্যারেনকাইমার যে সকল ডিজিজ আছে, লাইক তুমি অ্যাটলিস্ট কিছু না জানলো প্যারেনকাইমা একটা ডিজিজের নাম জানো, সেটা কি? নিউমোনিয়া। তারপর হচ্ছে আমরা গতকালকে পড়ছিলাম অ্যাজমা, হ্যাঁ, অ্যাকিউট ধরো অ্যাজমা। তারপর আমরা পড়লাম ধরো লাংয়ের আসলে যত রোগ আছে সবকিছুই, ধরো পালমোনারি ইডেমা, ধরো নিউমোথোরাক্স, সবকিছু, ধরো লাং ফাইব্রোসিস। দ্যাট মিন্স লাংয়ের যত ডিজিজ আছে সব জায়গাতেই অ্যাকচুয়ালি কি হতে পারে, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হতে পারে। এরপরে আসো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এখানে ছোট্ট করে একটু লেখো এক্সট্রা পালমোনারি, হ্যাঁ, এক্সট্রা পালমোনারি যে কজেস গুলো আছে মেইনলি সেগুলা
প্লাস খুব খারাপ কিছু কজ। ঠিক আছে, খুব খারাপ কিছু কজ। খুব খারাপের মধ্যে তুমি দেখো অ্যাকিউট অ্যাজমাটা আমরা বলছি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে, কিন্তু যখন আমি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বলবো সেটা চলে আসবে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে। তুমি দেখো টাইপ 1-এ ছোট্ট করে সিওপিডি বলা, কিন্তু আমি যখন অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি বলবো, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি বলবো, সেটা আবার চলে আসবে কি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। ঠিক আছে, তারপর দেখো যে কোনো ড্রাগ কজ যদি রেসপিরেটরি ফেলিওর হয়, তারপরে হচ্ছে কোনো নিউরোপ্যাথিতে যদি রেসপিরেটরি ফেলিওর হয়, তারপরে হচ্ছে ধরো হেড ইনজুরি রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস হয়ে যদি কিছু হয়, তারপরে ধরো কোনো সিরেটিভ পয়জনিং এর জন্য যদি হয়, তারপর তোমরা জিবিএস পড়ছো, স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পড়ছো, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস পড়বা রিউমাটোলজিতে, এইরকম এক্সট্রা পালমোনারি যে কোনো কজেও টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হয়। ঠিক আছে, তাহলে আবার একটু রিপিট করি, আমাদের লাংয়ের গ্যাস এক্সচেঞ্জের ফলেও যখন নর্মাল আর্টেরিয়াল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল মেনটেন করতে ফেল হবে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেসপিরেটরি ফেলিওর। এই রেসপিরেটরি ফেলিওরের দুইটা টাইপ, একটা টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 এর সমস্যা কয়টা ভাইয়া? টাইপ 1 এর সমস্যা হচ্ছে একটা, শুধুমাত্র পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যায়। কতটুকু কমে যায়? 8 কিলো প্যাসকেল বা 60 মিলিমিটার অফ মার্কারি থেকে কমে যায়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড লেভেলটা নর্মাল থাকে। আর যখন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বলবো, তখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনও কমবে, আবার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে সমস্যা দুইটা, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে স্মলার দেন 8 কিলো প্যাসকেল বা 60 মিলিমিটার অফ মার্কারি হবে, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড গ্রেটার দেন 6 কিলো প্যাসকেল বা গ্রেটার দেন 45 মিলিমিটার অফ মার্কারি হবে। কজের মধ্যে বললাম টাইপ 1-এ লাংয়ের যত কমন কজ আছে সবাই করে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর করে মানে কমন ডিজিজগুলো যখন খারাপ হবে, দ্যাট মিনস এখানে ছিল অ্যাকিউট এজমা, আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে অ্যাকিউট সিভিয়ার এজমা। এখানে ছিল জাস্ট সিওপিডি, আর এখানে হবে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। তারপর এক্সট্রা পালমোনারি কজগুলো যত ড্রাগ আছে, নিউরোপ্যাথি আছে, মোটর নিউরন ডিজিজ আছে, তারপর হচ্ছে স্লিপ অ্যাপনিয়া আছে, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস আছে, মাসকুলার ডিস্ট্রফি, মায়োপ্যাথি, এই সবগুলা ডিজিজ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো মতন আমরা মনে রাখবো। এরপরে এই জায়গাটাতেই ছোট্ট করে আমাদের একটু ম্যানেজমেন্টটা পড়ে নিতে হবে। তাহলে দেখো ভাইয়া, এইখানে মেইন প্রবলেম কি? অক্সিজেনে। কার্বন ডাইঅক্সাইডের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাকে কোনো চিন্তাই করতে হবে না। আমার অক্সিজেনের সমস্যা, আমি বেশি বেশি করে অক্সিজেন দিব। আমাদের দিতে হবে হাই ফ্লো অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে হাই ফ্লো অক্সিজেন থেরাপি। কেউ বলতে পারবে হাই ফ্লো অক্সিজেন থেরাপি মানে কি? মানে হচ্ছে 40 থেকে 60%, মানে অক্সিজেন তো অনেক রকম পাওয়া যায়, কনসেন্ট্রেশন হবে 40 থেকে 60%, এই অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন থেরাপি আমরা দিব। ঠিক আছে, এবং হাই ফ্লো অক্সিজেন থেরাপি দেওয়ার জন্য হাই ফ্লো নেজাল ক্যানুলা পাওয়া যায়। নেজাল ক্যানুলা দুই রকম, তোমরা ওয়ার্ডে যে পিচ্ছি নর্মাল তারের মতো নেজাল ক্যানুলা দেখো, এটা নর্মাল নেজাল ক্যানুলা। আর অনেকটা সুন্দর একটা নেজাল ক্যানুলা আছে যেটাকে বলে কি হাই ফ্লো নেজাল ক্যানুলা। ঠিক আছে, তাহলে আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে কি দিব? হাই ফ্লো অক্সিজেন থেরাপি। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে দেখো অলওয়েজ, হ্যাঁ, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে একটা হাইপার ক্যাপনিয়া থাকে না? বাট কি খেয়াল করছো? টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে প্রবলেম হচ্ছে, আমি যখন টাইপ 2 বলতেছি সেইখানে এক্সট্রা করে হাইপার ক্যাপনিয়া থাকতেছে, এবং এই যে মানে হাইপার ক্যাপনিয়া, এই হাইপার ক্যাপনিয়ার সাথে আমাদের রেসপিরেটরি সেন্টারটা অ্যাডজাস্ট হয়ে যায়, বুঝছো? এবং আমাদের বডিতে অলওয়েজ একটা হাইপোক্সিক ড্রাইভ থাকে, মানে হাইপার অ্যাপনিয়া এবং সবসময় অক্সিজেনটা কম থাকতেছে, একটা হাইপোক্সিক ড্রাইভ থাকে। এবং এই হাইপোক্সিক ড্রাইভটাই হচ্ছে আমাদের যে রেসপিরেটরি সেন্টার আছে তাকে স্টিমুলেট করে। কোনো কারণে যদি আমি হঠাৎ করে অনেক বেশি অক্সিজেন দিয়ে ফেলি, এই হাইপোক্সিক ড্রাইভটা নষ্ট হয়ে যায়, এবং তখন পেশেন্টের মানে রেসপিরেটরি যে ড্রাইভটা আছে, এই রেসপিরেটরি ড্রাইভটা থাকে না।
তাহলে হাই কনসেন্ট্রেশন মে কজেস রেসপিরেটরি ডিপ্রেশন হেয়ার, ঠিক আছে? সো এই জন্য একটু মাথায় রাখবা, আমাদের টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের যে ম্যানেজমেন্ট, এইখানে অলওয়েজ বলা থাকে লো ফ্লো অক্সিজেন, ঠিক আছে? এই কথাটা আমি একটু পরে আবার সিওপিডি তে বলবো, কারণ তুমি দেখতেছো আমি অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি তে লিখছি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হয়, এবং আমরা অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি এইটাই রিটেনে আসে, ঠিক আছে? তাহলে যখন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আমি এতটুকু বুঝলাম, এখানে একটা হাইপার ক্যাপনিয়া থাকে, একটা হাইপোক্সিক ড্রাইভ থাকে, আমি এই হাইপোক্সিক ড্রাইভটাকে নষ্ট করতে পারবো না। যদি হাইপোক্সিক ড্রাইভটাকে নষ্ট করে দেই, এই ড্রাইভ না থাকলে আর নিজে থেকে রেসপিরেশনটাই হবে না, বন্ধ হয়ে যাবে, রেসপিরেটরি সেন্টার আর স্টিমুলেট হবে না, ঠিক আছে? এখন এই যে লো ফ্লো অক্সিজেন, এই লো ফ্লো অক্সিজেন মানে কত? এই ক্ষেত্রে পার্সেন্টেজটা হচ্ছে 24 থেকে 28%, 24 থেকে 28%। ভাইয়া এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এই ক্ষেত্রে আমরা একটু পরে দেখাবো ভেঞ্চুরি মাস্ক ইউজ করি। কি ইউজ করি? ভেঞ্চুরি মাস্ক, একটু পরে দেখাবো, হ্যাঁ ছবি আছে ভেঞ্চুরি মাস্ক, বা দেখা দিচ্ছি দাঁড়াও, এই যে ভেঞ্চুরি মাস্ক ওয়ার্ডে অনেক সময় দেখা যায়, বা অনেক ক্ষেত্রে হচ্ছে এই পুরোটা ভর্তি থাকে, এখানে ছোট 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 ফোটা ফোটা থাকে, এটা হচ্ছে ভেঞ্চুরি মাস্ক, ঠিক আছে? এই ভেঞ্চুরি মাস্ক আমরা লো ফ্লো অক্সিজেন দিতে ইউজ করি, ক্লিয়ার? সো এতটুকু কথা, এটা মানে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা চিন্তা করো তো ভাইয়া, যে একটা সিওপিডির পেশেন্ট, আমি জানি যে যারা বিড়ি খায় তাদের বেশি সিওপিডি হয়, একটা সিওপিডি পেশেন্ট তুমি দেখলা তার স্যাচুরেশন কম, হ্যাঁ তুমি তারে মানে অক্সিজেন দিয়ে একদম ভরায় ফেলছো, একদম হাই ফ্লো অক্সিজেন দিছো, তুমি কি তার উপকার করছো নাকি খারাপ করছো বলো তো? খারাপ। খারাপ হবে। হ্যাঁ, পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে যাবে, কথা বুঝছি? তাহলে অবশ্যই অবশ্যই এই কথাটা মনে রাখবো, যে একদম আবেগে হাই ফ্লো অক্সিজেন দেওয়া যাবে না, কথা বুঝতে পারছি? এতটুকু কিন্তু আমাদের ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট, এবং এই জন্য এতটুকু সারা পরীক্ষায় ধরে তোমাকে জিজ্ঞেস করবে এই যে হাই ফ্লো অক্সিজেন দিবা কিভাবে দিবা, তুমি যদি বলতে পারো স্যার হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে দিব, তাহলে স্যার বুঝবে আচ্ছা ঠিক আছে ওয়ার্ডে তাহলে গেছো। যদি বলা হয় যে সিওপিডি পেশেন্টে তুমি কেমন অক্সিজেন দিবা, স্যার লো ফ্লো অক্সিজেন দিব। কেন লো ফ্লো অক্সিজেন দিব? ওই হাইপোক্সিক ড্রাইভটাকে মেনটেন করার জন্য। কিভাবে দিবা? ভেঞ্চুরি মাস্ক দিয়ে দিবা। কতটুকু কনসেন্ট্রেশন অক্সিজেন দিবা? 24 থেকে 28% কনসেন্ট্রেশন অক্সিজেন দিব, কথা বুঝছো? এবং তুমি জানো যে সিওপিডি তে আমাদের টার্গেটই থাকে 88 থেকে 92% স্যাচুরেশন, এসপিও2 88 থেকে 92%, আর এইখানে আমরা 94 থেকে 98% স্যাচুরেশন মেনটেন করি, বুঝছো? সো এই জিনিসগুলো একদমই প্র্যাকটিক্যাল, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন দেখো তো পুরো পেজটা কারো কোনো সমস্যা আছে কিনা, নাকি সবাই সবকিছু বুঝতে পারছো? স্যার টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর ক্ষেত্রে যে সিওপিডি লেখছেন স্যার, ওইটা কি মানে নরমালি যখন সিওপিডি থাকে তখন? একদম আর্লি, একদম আর্লি। আচ্ছা স্যার, আর ওই টাইপ 2 তো হচ্ছে অ্যাকুট এক্সাজারবেশন, মানে যদি একদম বেশি হয় তখন? হ্যাঁ, এখন মানে সিওপিডি পেশেন্টের যখন সিমটম গুলো একটু বেশি বেশি হবে, জ্বর নিয়ে আসে, তখন আমরা বলি এটা হচ্ছে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। এটা ভাই পড়াবো, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সিওপিডির মধ্যে দুইটা অংশ না ভাইয়া? একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, আর একটা কি? এমফাইসেমা। এমফাইসিমা। তাহলে আজকে একটু পড়াশোনা করে বলবা যে এই দুইটার মধ্যে কোনটায় হাই ফ্লো অক্সিজেন দেওয়া যায়, দ্যাট মিন্স কোনটাতে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হতে পারে। এমফাইসেমা। এগুলো তো প্যাথোলজিতে ছিল, ওই আমার কোশ্চেন করলো কেন এটা? ঠিক আছে, ওকে, আসি। সো আসি আমরা সিওপিডিতে। সিওপিডির প্রথম কথা বলছি কাদের হয় বা কেন হয়, ঠিক আছে? আমরা যদি সিওপিডির প্রথম রিস্ক ফ্যাক্টর বলি, ঠিক আছে, যে কোনো ডিজিজের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে তাই না? যেমন আমি যখন অ্যাজমা পড়াইছিলাম, অ্যাজমাতে বলছিলাম যে তার একটা অ্যাটোপি হিস্ট্রি থাকে, তাই না? এটাই তার রিস্ক ফ্যাক্টর। এখন সিওপিডি পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি? তাদের প্রধান রিস্ক ফ্যাক্টর হচ্ছে সিগারেট স্মোকিং। লিখেন, এক্স স্মোকার, মেবি নতুন বইতে বলছে মোর দেন 94% বা অলমোস্ট 95% হচ্ছে স্মোকার, তাদের সিওপিডি হয়।
এখন একটা বেডি মানুষ আসছে সিওপিডি নিয়ে। বেটাই লোক আমরা জিজ্ঞেস করি যে বাবা আপনি কি বিড়ি সিগারেট খাইতেন কিনা। এখন বেডি মানুষ আসলে কি তুমি জিজ্ঞেস করবা? তা চুলায় রান্না করে কিনা, লাকড়ির চুলায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম মহিলারা হুক্কা খাইতো বাংলাদেশে, খুবই প্রচলিত ছিল। ঠিক আছে, তো বিড়ি সিগারেট খাইতো কিনা হুক্কা খাইতো কিনা তুমি জিজ্ঞেস করবা। আরেকটা হচ্ছে এই যে মাটির চুলা, ঠিক আছে, এই মাটির চুলায় যে রান্না করে এখানেও স্মোক আছে, এই কারণে মহিলাদেরও সিওপিডি হতে পারে। এটা ছাড়াও ভাইয়া কিছু অকুপেশনাল এক্সপোজার আছে, লাইক হচ্ছে কোল ডাস্ট, সিলিকা, হ্যাঁ এরকম। তারপর ধরো এই যে ঢাকা শহরে আসছি, ঢাকা শহরের মতো শহরের যে ভাই ধুলাবালি, এইগুলাও আসলে তোমার সিওপিডি করে ফেলতে পারে। বোঝা গেছে? আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি এটা একটু পরে পড়াবো ডিটেলস, সেটা হচ্ছে একটা জেনেটিক একটা কজ আছে, সেটা হচ্ছে যদি কারো আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকে। হ্যাঁ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি যদি থাকে বাচ্চাদের, সেক্ষেত্রে সিওপিডি হয়। ব্যাপারগুলো একটু বুঝাই। কে কে বলতে পারবা এই যে আমি সিগারেট স্মোকিং এর কথা বললাম, অকুপেশনাল কিছু এক্সপোজারের কথা বললাম, হ্যাঁ, এটা কিভাবে সিওপিডি করে? পড়ছি ব্যাপারগুলো কেউ? জি স্যার পড়েছিলাম। স্যার এই যে আলফা 1 এইটারই করে। স্যার হয়নি। এটা হচ্ছে ভাইয়া মানে এদের খুব বাজে একটা জিনিস হচ্ছে ইনফ্লামেটরি যে সেলগুলো আছে না, তারা ইনফ্লামেটরি মানে কেমন অ্যাট্রাক্টেন্ট হিসেবে তারা কাজ করে। তারা ইনফ্লামেটরি সেল লাইক নিউট্রোফিল বলো, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ বলো, এদেরকে তারা এয়ারওয়ের কাছে নিয়ে আসে। ঠিক আছে, এরা ছোট ছোট করে একটু ইরিটেশন করতেছে, একটা ইনফ্লামেশন হচ্ছে, এবং ইনফ্লামেটরি সেলগুলো নিউট্রোফিল ম্যাক্রোফেজ চলে আসতেছে, এবং এরা বিভিন্ন ইন্টারলিউকেন সিক্রেট করতেছে, যে ইন্টারলিউকেন গুলো আসলে ধরো ব্রঙ্কাসে ইনফ্লামেশন করতেছে, ব্রঙ্কাসে ডিস্ট্রাকশন করতেছে, অ্যালভিউলাসের মধ্যে একদম ওয়াল ডিস্ট্রাকশন করে মানে একটার সাথে একটা জোড়া লাগায় এমফাইসিমা ডেভেলপ করে ফেলতেছে। এগুলা কিন্তু তোমরা সবকিছু প্যাথোলজিতে পড়ে আসছে না। আজকে আমার টার্গেট ছিল এগুলো নিয়ে কোনো কথাই বলবো না। ঠিক আছে, সো একটা গেল হচ্ছে এই যে ইনফ্লামেশন গুলা হচ্ছে এই কারণে, হ্যাঁ, ইনফ্লামেটরি সেলগুলোকে তারা অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছে, এই কারণে লাং টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে। লাং টিস্যু কি হচ্ছে? ডিস্ট্রাকশন হচ্ছে। আরেকটা হচ্ছে এই যে অক্সিজেন, এই যে সিগারেট বলো বা মাটির চুলায় রান্না করছে, এখানে যে অক্সিজেন গুলো আসে, এই অক্সিজেন মানে এখানে তো তোমার কিছু বাতাসিত আমরা খাই, তাই না, নিকোটিন আছে। আসলে সিগারেটের যে নিকোটিন সে হচ্ছে মেইনলি এই মানে কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করে, হ্যাঁ, নিকোটিনটা কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করে। আর এই যে বাতাসের সাথে অক্সিজেন যাচ্ছে, সে অক্সিজেন তো আসলে একটা ফ্রি রেডিকেলের মতো কাজ করতে পারে, তাই না? তাহলে অক্সিজেন যে ফ্রি রেডিকেল গুলো ছিল, এই ফ্রি রেডিকেল গুলো আমরা জানি এরাও কি করে? এয়ারওয়ে ডিস্ট্রাকশন করে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা যে সারা দিন যেই পরিমাণ ধুলাবালি নিচ্ছি, তারপরে হচ্ছে বাসের ধোয়া, চুলার ধোয়া, আবার অনেক সময় হচ্ছে আমরা একটা পয়েন্ট এখানে মিস গেছে, প্যাসিভ স্মোকার, তাই না? তাহলে সবারই না ভাই সিওপিডি হওয়ার কথা ছিল, তাহলে অনেকের হয় অনেকের হয় না, এমন কেন? সেটা হচ্ছে আমাদের বডিতে এই ফ্রি রেডিকেলকে ডিস্ট্রাকশন করার জন্য কিছু না অ্যান্টি অক্সিডেন্ট থাকে, এটা তো জানি, তাই না? অক্সিজেন ফ্রি রেডিকেলকে ডিস্ট্রাকশন করার জন্য বডিতে কি থাকে? অ্যান্টি অক্সিডেন্ট। একটা নাম বলো তো আপুরা, সুন্দর হওয়ার জন্য ইয়া করে। ভিটামিন এ, সি। আর ওটা গ্লুটাথিয়ন। মায়ের এখন ফর্সা হওয়ার জন্য ইউজ করে না গ্লুটাথিয়ন, ঠিক আছে? এই গ্লুটাথিয়ন থেকে শুরু করে ধরো আরো অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে। এখন আমাদের নর্মাল আমাদের যেটা হয় যে ধরো আমাদের এই অক্সিজেন ফ্রি রেডিকেল গুলা আমরা ইনহেল করতেছি, তো এরা ফ্রি রেডিকেল গুলো আমাদের লাং টিস্যুকে কেন ডিস্ট্রাকশন করতে পারতেছে না? কারণ গ্লুটাথিয়ন সহ আরো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে আছে। কিন্তু যারা চেইন স্মোকার,
প্রতিদিন বিড়ি খায়, এত বেশি বিড়ি খায় তাদের এই গ্লুটাথিয়ন বা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো সব ইউজ হয়ে যায়, বুঝছো? এই কারণে তাদের ক্ষেত্রে কিছু ফ্রি রেডিক্যাল অবশ্যই থেকে যায় যারা লাং ডিস্ট্রাকশন করে। কথা কি বুঝতে পারছো? সো এই কারণে যদি বলা হয় সিওপিডির মেইন কজ কি, মেইন কজ হচ্ছে মোর দেন বা অ্যারাউন্ড 95% কেসেই সিওপিডি হয় কেন ভাইয়া? বিড়ি খাওয়ার জন্য, সিগারেট স্মোকিং এর জন্য। মনে থাকবে? জি স্যার। সিয়াম আসো নাকি ক্লাসে? আর ওই জি স্যার বলছে। হ্যাঁ, এই জন্য আমি বুঝছি। আচ্ছা যাই হোক, সেদিকে আর না যাই আমরা। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। ক্লিয়ার? এখন তুমি চিন্তা করো এই যে ধরো ট্রাকিয়া থেকে শুরু করে ধরো দুইটা ব্রঙ্কাস বের হয়েছে, হ্যাঁ? তাহলে এখানে ইনফ্লামেশন হইলে এখানে ভাই অনেক গবলেট সেল আছে না? এই গবলেট সেল গুলো আমরা পড়াইছিলাম যে তারা মিউকাস সিক্রেট করে, তাই না ভাইয়া? তাহলে জি। এই যে মিউকাস গুলো সিক্রেট হচ্ছে, তাহলে দেখো তো ভাই এই জায়গাটা আরো ন্যারো হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে আবার দেখো যখন এই যে এয়ারওয়ে গুলো ন্যারো হয়ে যায় তখনই তুমি হুইচ পাবা, তখনই তুমি ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন পাবা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। তাহলে দেখো সিওপিডির পেশেন্ট অনেক সময় তোমাদের সিনারিওতে অবশ্যই এক্স অর প্রেজেন্ট স্মোকার বলে দিবে। এই পেশেন্টের ভাইয়া এই যে স্পুটাম প্রোডাকশন হচ্ছে, এইগুলাই আমরা বের করে দিই কাশির সাথে। তাহলে এই পেশেন্টের কাফ থাকবে, ইউজুয়ালি থাকে কি কাফ? প্রোডাক্টিভ কাফ। কি কাফ থাকে ভাইয়া? প্রোডাক্টিভ কাফ। বলা হয় গ্রেটার দেন 3 consecutive months for at least 2 consecutive years, মানে পরপর 2 বছর 3 মাসের বেশি টানা প্রোডাক্টিভ কাফ বা কাফ থাকবে পেশেন্টের। এইটাই হচ্ছে ইউজুয়াল সিমটম। এবং পেশেন্টের যেহেতু এয়ারওয়ে ন্যারো হয়ে গেছে তার অবশ্যই শর্টনেস অফ ব্রেথ থাকবে। এই কথা কি বুঝতে পারছি? আরেকটা হচ্ছে এই পেশেন্টের ভাইয়া দেখো তো, তাহলে এয়ার যখন যাবে এয়ার কি যেতে পারবে নাকি ট্র্যাপ হয়ে যাবে? ট্র্যাপ। এই যে এয়ার ট্র্যাপ হয়ে গেল, তাহলে বলো তো আস্তে আস্তে এয়ার ট্র্যাপিং এর কারণে লাং ভলিউম বাড়বে নাকি কমবে? কমবে। লাং ভলিউম বাড়বে নাকি কমবে? ভাই ভেতরে বাতাস বাড়বে। যেতেছে, বাড়বে। এই যে লাং ভলিউম বাড়লো, হ্যাঁ, হাইপার ইনফ্লেশন হইলো, এই যে হাইপার ইনফ্লেশন হইলো, তাহলে দেখো তো এই যে লাংটা, সরি, লম্বা দেখা যাবে। নিচে তো ভাই ডায়াফ্রাম আছে, এখানে তো লিভার টিভার কত কিছু আছে, সে কি উপর নিচে বড় হইতে পারবে? না স্যার, পাশে বলে সে পাশে বড় হইতে পারবে না, খুব বেশি সে সামনে পিছনে বড় হবে। পাশে বড় হবে ধরো, হ্যাঁ এখানে ধরো তোমার হার্ট আছে না, বুঝো নাই? তাইলে সামনে পিছনে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়বে। নরমালি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ডিভাইডেড বাই ট্রান্সভার ডায়ামিটার যদি নেই, এটা হয় 5:7, তাই না? কিন্তু যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ট্রান্সভার ডায়ামিটারের সমান হয়ে যায় বা বেশি হয়ে যায়, তখন সেই শেপটাকে বলা হয় হচ্ছে ব্যারেল শেপ। কি বলা হয় ভাইয়া? ব্যারেল শেপ চেস্ট। ঠিক আছে। আর একটা কথা বলছিলাম যে এই যে লাং, অনেকে তোমাকে পড়াবে যে ভাইয়া লাংটা বড় হয়ে যায়, তারা দুই পাশ দিয়ে চাপ দিয়ে তোমার হাড়টাকে টিউবের মতো ছোট করে দেয়। এটা ডাহা, মিথ্যা। টিউবেলার হার্ট শ্যাডো এই জন্য হয় না। কি হয়, লাং যখন বড় হয় এই দিক দিয়ে তখন এই হার্টের কি হয়, একটা রোটেশন হয়ে যায়। হার্টটা রোটেশন হয়ে যাওয়ার কারণে টিউবিউলার হার্ট শ্যাডো হয়। ঠিক আছে, এই বেসিক কথাবার্তাগুলোকে আমরা বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো তো এই যে তোমরা বললা যে আগে তো ধরো রিব কেজ গুলো এরকম ছিল, যখন লাংটা বড় হয়ে যাবে তখন এদিকে টান লাগবে না, তখন এই রিব গুলো এরকম হরাইজন্টাল হয়ে যাবে। রিব গুলো কি হয়ে যাবে, কিছুটা হরাইজন্টাল হয়ে যাবে। আর এই যে লাংটাও কিছুটা উপরে নিচে নিচে নামবে কিনা বলো, কিছুটা নিচে নামার চেষ্টা করবে কিনা, তাই লাংটা কি হবে, আরো কিছু নিচে নামবে। ঠিক আছে, যেটাকে বলে লো ফ্ল্যাট ডায়াফ্রাম। ক্লিয়ার? সো আমরা এই জিনিসগুলো একটু পরে বই থেকে দেখবো বেসিকগুলো ক্লিয়ার হয়েছে কিনা। এখন দেখো এই যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে আছে, এখানে এয়ারওয়ে প্যাসেজ ঠিক মতো হচ্ছে না, আমরা কি জানি যে সিওপিডির কারণে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে? জি স্যার। এই যে পালমোনারি হাইপারটেনশন, এটার কারণে পরবর্তীতে রাইট হার্ট ফেলিওর হইতে পারে। এবং এই দুইটা টার্মকে একসাথে জানি কি বলা হয় ভাইয়া? কর পালমোনারি। কর পালমোনারি। যে কারণে বডিতে ডিপেন্ডিং কি হয়, ইডেমা হয়।
তাহলে এই পেশেন্ট কিন্তু ইডেমা নিয়ে প্রেজেন্ট করতে পারে। আসো, এই যে সিওপিডির পেশেন্ট, তার অলওয়েজ বডিতে একটা হাইপক্সিয়া থাকে বলছিলাম না? এই হাইপক্সিয়ার কারণে কিডনিতে অবশ্যই কম অক্সিজেন যাবে, রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হবে। এই কারণে পরবর্তীতে সেকেন্ডারি পলিসাইথেমিয়া হয়। কি হয় ভাইয়া? সেকেন্ডারি পলিসাইথেমিয়া। ব্যাপারটা কি বুঝছো? স্যার আবার একটু বলেন। না স্যার। আচ্ছা, ধরো সিওপিডি তে যে হাইপক্সিয়া থাকে, এটা কি তুমি বুঝছো? সিওপিডি তে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে না ভাইয়া, কার্বন ডাই অক্সাইড বাড়ে না ভাইয়া? এই যে হাইপক্সিয়াটা থাকতেছে, এই হাইপক্সিয়া তো মানে ব্লাডে অক্সিজেন কম, তাহলে কিডনিতে যে ব্লাডটা যাচ্ছে সেখানে অক্সিজেন কম না? তাহলে জি স্যার। এই যে রেনাল হাইপক্সিয়াটা হইলো, এই রেনাল হাইপক্সিয়ার কারণে হ্যাঁ রেনিন সিক্রেট হয়, রেনিন থেকে হচ্ছে যে তোমার এনজিওটেনসিন 1 টা এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয়, অ্যালডোস্টেরন আসে, রেনিন আসে, তাই না? এই রাস যখন অ্যাক্টিভেট হয়, এই রাস নিজেও হচ্ছে অ্যালডোস্টেরনের কারণে ইডেমা করে, আবার অন্যদিকে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম হচ্ছে পলিসাইথেমিয়া করতে পারে। তুমি রেনাল মানে ইরিথ্রোপয়েটিন সিক্রেশনের একটা কারণ দেখবা রেনাল হাইপক্সিয়া, ঠিক আছে? তাহলে রেনাল হাইপক্সিয়ার কারণে কি হয়? ইরিথ্রোপয়েটিন আসে, তাহলে সেই ইরিথ্রোপয়েসিস বাড়াবে না ভাইয়া? তাহলে ইরিথ্রোপয়েসিস বাড়লে আরবিসি বেশি বেশি তৈরি হবে না? তাহলে এই কারণে তার কি হবে? পলিসাইথেমিয়া ডেভেলপ করবে। কি ডেভেলপ করবে? পলিসাইথেমিয়া। ক্লিয়ার? এখন দেখো, এই পেশেন্টের শ্বাসকষ্ট থাকবে নাকি থাকবে না? কি বলছি আমি? শ্বাসকষ্ট থাকবে। তাহলে সে বারবার শ্বাস নিবে, এবং শ্বাস নেওয়ার জন্য তার যে এক্সেসরি রেসপিরেটরি মাসেল গুলা ছিল, এগুলাকে তারা কাজে লাগাবে, এবং প্রমিনেন্স অফ এক্সেসরি রেসপিরেটরি মাসেল আমরা পাবো। প্রমিনেন্স অফ এক্সেসরি রেসপিরেটরি মাসেল, এই কথাগুলো মনে থাকবে? ওকে, আসো এগুলা যদি আমরা বুঝি, আমরা এখন মেইন বইতে চলে যাব। ক্লিয়ার? আমাদের বেসিক পড়াশোনা শেষ, যেটা প্যাথোলজিতে আমরা পড়ে আসছিলাম, এখন আমরা মেইন বইতে চলে যাই। ভাইয়া দেখো, রেসপিরেটরি আমরা যখন টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর বলি, আমি অবশ্যই তোমাকে বলছি যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে সমস্যা কি একটা নাকি দুইটা? একটা। সেখানে শুধুমাত্র কি কমে যায় ভাইয়া? অক্সিজেন কমে যায়, হাইপোক্সিয়া হয়, অক্সিজেন কমে গিয়ে, কিন্তু কার্বন ডাই অক্সাইড কি ছিল? নরমাল ছিল। দিস ইজ টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। আর যখন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বলতেছি, এক দিক দিয়ে থাকবে কি? পেজ নাম্বারটা হাইপোক্সিয়া। একটু কাইন্ডলি বলুন স্যার। এটা হচ্ছে ভাইয়া 535, 25th এডিশন, 535 নাম্বার পেজ। ওকে, আচ্ছা। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর একদিকে হাইপোক্সিয়া থাকতেছে, একদিকে হাইপারক্যাপনিয়া থাকতেছে। এতটুকু আমি আশা করি বুঝতে পারছি। তারপরে আসো, এই যে আমি বললাম যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে আমরা যখন অক্সিজেন দিব, আমরা হাই ফ্লো অক্সিজেন দিব, এবং আমাদের টার্গেট থাকবে স্যাচুরেশনটা 94 থেকে 98 রাখতে। কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে আমরা লো ফ্লো অক্সিজেন দিব, এবং আমাদের টার্গেট থাকবে জাস্ট 88 থেকে 92% স্যাচুরেশন মেনটেন করা। ঠিক আছে? এইটা কিন্তু ওই যে ইলিয়াস ভাই আমরা যেন বিভিন্ন ওয়ার্কশপ করে ভাইয়া বারবার বলে যে তুমি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে যদি বেশি অক্সিজেন দাও, এই যে তুমি বেশি অক্সিজেন দিলা, এই অক্সিজেন গুলো ফ্রি রেডিক্যাল হিসেবে কাজ করে লাং ডিস্ট্রাকশন করবে, প্লাস হাইপোক্সিক ড্রাইভটাকে নষ্ট করে দিবে, পেশেন্ট নিজে থেকে আর শ্বাসই নিতে পারবে না। তাহলে এতটা ভয়ঙ্কর। তুমি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, তুমি তাকে বাঁচানোর জন্য বেশি অক্সিজেন দিতে গিয়ে তুমি তাকে মেরে ফেললা। ওকে, আশা করি এতটুকু আপনারা মাথায় রাখবেন। এরপরে আসেন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে অলরেডি একটু আগে ব্যাখ্যা করছি যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের কজ কি, এবং এই যে সিভিয়ার ক্রনিক লাং ডিজিজ যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হয়, আমরা 24 থেকে 28% অক্সিজেন দেই থ্রু ভেঞ্চুরি মাস্ক, হ্যাঁ, টু অ্যাভয়েড প্রিসিপিটেটিং ওর্সেনিং অফ রেসপিরেটরি ডিপ্রেশন। হ্যাঁ, কারণ এর থেকে বেশি অক্সিজেন যদি দিয়ে দেই, তাহলে রেসপিরেটরি ডিপ্রেশন হবে। কেন ডিপ্রেশন হবে? অক্সিজেন ড্রাইভটা, হাইপোক্সিক ড্রাইভটা নষ্ট হয়ে যায়। ওকে, আরেকটা কথাই তো আমরা মনে রাখবো, যদি পেশেন্টের অ্যাসিডোসিস থাকে, পিএইচ 7.3 নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে আমাদের ভেন্টিলেশন দরকার হয়। তুমি একটা টার্সিয়ারি লেভেল হাসপাতালে কাজ করতেছো, তুমি সব রকম ম্যানেজমেন্ট, সব রকম ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিছো, এই পুরোটাই কিন্তু ভাই টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর নিয়ে কথা বলতেছি। তুই আমরা একটু পরে সিওপিডি ম্যানেজমেন্ট শিখবো। সব রকম ইনিশিয়াল ম্যানেজমেন্ট দেওয়ার পরও তুমি এবিজি করে যখন দেখবা পিএইচটা 7.35 এর কম, এর মানে হচ্ছে এই পেশেন্টকে এখন তোমাকে ভেন্টিলেশনে দিতে হবে, তুমি নন ইনভেসিভ ভেন্টিলেশনে
তাকে দিয়ে দিবা। সো ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে একটা পেশেন্টকে তুমি কখন ভেন্টিলেশনে পাঠাবা, একটা সিওপিডি পেশেন্টকে তুমি কখন ভেন্টিলেশনে পাঠাবা, অথবা একটা অ্যাজমার পেশেন্টকে তুমি কখন ভেন্টিলেশনে পাঠাবা। আনসার ইজ পিএস লেস দেন 7.35। ক্লিয়ার? এতটুকু মনে রাখতে পারলে ভালো। এখন এবিজি আমি গতকালকেও করছি। এবিজি কিছুই না, আমরা রেডিয়াল এখানে আর্টারি থেকে ব্লাড টানি, মেশিনে দিয়ে দিই, এবিজি চলে আসে। গতকালে যে ছবিটা দিছি একটা এবিজি ছবি দিছিলাম, বা একটু পরে আমি আবার একটা এবিজি ছবি দিচ্ছি। ক্লিয়ার? এখন আসো টাইপ 1 রেসপিরেটরি ফেলো, টাইপ 2 রেসপিরেটরি ফেলো। বলছিলাম এই হাইপোক্সিয়া নর্মাল ও লো কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে হাইপোক্সিয়া রেস্ট কার্বন ডাইঅক্সাইড মানে হাইপারক্যাপনিয়া। এই প্রেসারের মানগুলো বলে দিছে, কজগুলো আমি তোমাদেরকে অলরেডি পড়াই দিছি। এই কজগুলো ঠিক এইভাবেই করবা, ঠিক আছে? এবং আমি এখানে খুব সুন্দর করে লিখে দিছি যে পালমোনারি কজ এখানে, আর এখানে কি এক্সট্রা পালমোনারি কজ প্লাস সেই খারাপ কজগুলো। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট রেসপিরেটরি ফেলিওর। এখন আমরা চলে যাব হচ্ছে সিওপিডিতে। ওকে, তো সিওপিডিতে আমাদের প্রথম যেটা পড়তে হবে আমরা এটা অলরেডি জানি। আচ্ছা একটু বলো তো, আমরা যখন অ্যাজমা পড়ছিলাম এটাকে রিভার্সিবল ডিজিজ বলছিলাম নাকি ইরিভার্সিবল বলছিলাম? অ্যাজমা অ্যাজমা রিভার্সিবল। আর এই যে সিওপিডি এখানে পারসিস্টেন্ট বলছে, আগে বলা ছিল এটা হচ্ছে ভাইয়া ইরিভার্সিবল। ওকে, এই জায়গায় যে নক্সাস পার্টিকেল থাকে, আমরা যখনই সিওপিডি বলছি এখানে ক্রনিক ব্রঙ্কাইটিস আর হচ্ছে এমফাইসিমা থাকে। ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা দুটোকে আমরা সিওপিডি বলতেছি। আমি কখন ক্রনিক ব্রঙ্কাইটিস বলি? যখন এই কাফ অ্যান্ড স্পুটাম থাকে ফর অ্যাটলিস্ট 3 consecutive months in each of 2 consecutive years, এইটা ভাইয়া বলতে হবে। আর এই যে এমফাইসিমা, এমফাইসিমা যে পার্মানেন্ট এনলার্জমেন্ট অফ এয়ার স্পেসেস distal to the terminal bronchiole accompanied by destruction of their wall। এই যে destruction of their wall হয় এই কারণে recoil tendency, হ্যাঁ, recoil tendencyটা কমে যায়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এমফাইসিমার মেইন প্রবলেম হচ্ছে recoil tendency কমে যায়। একটা কোশ্চেন আসে লিখে রাখো, একটা লাইন লিখে রাখো এরকম যে এমফাইসিমাতে air flow limitation in severe emphysema is due to loss of elastic recoil tendency। আবার বলছি, air flow limitation in severe emphysema, air flow limitation in severe emphysema is due to loss of elastic recoil tendency। হ্যাঁ, এটা এফসিপিএস একবার আসছিল। ওকে, এরপরে আসো এমফাইসিমাতে আমি একটু পরে প্যাথোজেনেসিসে ঢুকবো, বইতে আছে। এটা মনে রাখবা, সিওপিডি পেশেন্ট যারা বেশি বেশি বিড়ি খায় তার কাছে চিকনা চাকনা হয়ে যায় না, আমরা বলি যে হিরুঞ্চি। তাহলে সিওপিডি পেশেন্টের ওয়েট লস হয়, এটা মাথায় রেখো। হ্যাঁ, ফ্যাট মেটাবলিজমের প্রবলেম হয়, তাদের কি হয়? ওয়েট লস হয়। এবং সিওপিডি পেশেন্টের স্ট্রোকের রিস্ক বাড়ে, হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ে। সিওপিডি পেশেন্ট অনেক সময় বাইরে থেকে স্টেরয়েড নেয়, এই কারণে অস্টিওপোরোসিসের রিস্ক বাড়ে এবং কার্সিনোমা, লাং কার্সিনোমা, যারা সিগারেট বেশি খায় তাদের তো কার্সিনোমা লাং বেশি হয়, এটা মনে রাখবো। আর আমি বলছিলাম যে আমরা এই যে বিড়ি টিড়ি যাই খাচ্ছি, এই যে ফ্রি অক্সিজেন যাচ্ছে ফ্রি রেডিকেল গুলা, তাদেরকে ডিস্ট্রাকশন করার জন্য আমাদের আসলে বডিতে কিছু অ্যান্টি অক্সিডেন্ট থাকে। বাট কেউ যদি অনেক বেশি পরিমাণ বিড়ি খায় বা অনেক বেশি পরিমাণ স্মোক ইনহেল করে, সেই ক্ষেত্রে অ্যান্টি অক্সিডেন্ট গুলা শেষ হয়ে যায়, তখন ফ্রি রেডিকেল গুলা একদম লাংটাকে তছনছ করে দেয়। তাহলে বেশি বিড়ি খাওয়া খারাপ। কম কম বিড়ি খাইলে একটু প্রবলেম হয়, বাট পরে হয় আর কি, মানে যেটা 10 বছরের পরে হয়তো এটা হয়তো বা 20 বছর পরে হবে আর কি। ঠিক আছে, তাহলে কত বেশি বিড়ি খেলে সমস্যা হয়? যদি তুমি মানে ইট ইজ আনইউজুয়াল টু ডেভেলপ সিপিডি উইথ লেস দেন 10 প্যাক ইয়ার, মানে বছরে 10 প্যাক ইয়ারের কম খাইতে পারো, বাট তাও হবে আর কি। এখন 1 প্যাক ইয়ার মানে কি? 20 সিগারেটস ডেইলি পার ইয়ার, মানে এক বছরে প্রতিদিন মিনিমাম 20টা সিগারেট খাওয়া মানে 1 প্যাক ইয়ার। তোমরা কি কেউ প্যাক ইয়ারের হিসাব জানো? কিভাবে প্যাক ইয়ার করে? জি স্যার, মেয়ে দিতে শিখেছিল। তাহলে লিখো বা বলো তাইলে। শিখেছিল তো, মনে নাই, লেখো। ডেইলি কতটা খায়, ডিভাইডেড বাই 20 ইনটু কয় বছর ধরে খায়। এইটা করে যদি 10-এর বেশি আসে, লাইফ জিঙ্গালালা, তোমার সিওপিডি হয়ে গেছে। এখানে 20 আসছে কোথেকে কেউ বলতে পারবা? এক প্যাকেটে 20টা থাকে, বড় প্যাকেটে, সেখান থেকে। ঠিক আছে, তাহলে ডেইলি কতটা ডিভাইডেড বাই 20 ইনটু ইয়ার, কত বছর ধরে খায়,
এইভাবে তুমি বের করবা যে কয় প্যাক ইয়ার আসে, বুঝছো? ওকে, এরপরে আসো প্যাথোফিজিওলজির মধ্যে গ্যাস ট্র্যাপিং হয়, এই কারণে লাংটা বড় হয়ে যায়, হাইপার ইনফ্লেশন হয়, এটা আমি তোমাকে বুঝাইছি। তারপর হচ্ছে এই যে এমফাইসিমাতে ধরো এটা একটা ধরো অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলাস, হ্যাঁ, যেটা হলো এই জায়গার সেল মানে এই জায়গার টিস্যু ডিস্ট্রাকশন হয়ে দুইটা মিলে একটা অ্যালভিওলাস হয়ে গেছে, বুঝছো? এবং এখানে কি এয়ার ট্র্যাপ হয়ে আছে না? এইটা যদি 1 সেন্টিমিটারের বড় হয় তখন তাকে কি বলা হয় ভাইয়া? এয়ার ফিল্ড মানে বুলা বলা হয়। এবং এই বুলার চারপাশে অনেক সময় কি থাকে ভাইয়া? প্লুরা। মাঝে মাঝে এটা ডিস্ট্রাকশন হয়ে প্লুরার মধ্যে বাতাস ঢুকে যায়, তাই কি বলা হয়? নিউমোথোরাক্স। কি বলা হয়? নিউমোথোরাক্স। তুমি দেখবা নিউমোথোরাক্স একটা কজ হচ্ছে সিওপিডি। আমরা পরবর্তী লেকচারে পালমোনারি ডিফিউশন এবং নিউমোথোরাক্স পড়ব, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো যে নিউমোথোরাক্স একটা কজ কিন্তু সিওপিডি। বুঝাই দিছি কেন হয়। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ওভার 40 ইয়ার্স, এটা আমি আপনাদেরকে বলছি। পেশেন্টের ব্রেথলেসনেস থাকে, ক্রনিক একটা, এবং এটা ডিফারেন্সিয়াল হচ্ছে অ্যাজমা, টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াইটিস, এগুলো পারবো। এই লাইনটি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দাগায় নেন। কাফ অ্যাসোসিয়েটেড স্পুটাম প্রোডাকশন আর ইউজুয়ালি ফার্স্ট সিমটম। বলতে পারে যে সিওপিডি পেশেন্ট সবার আগে কোন সিমটম নিয়ে তোমার কাছে আসবে? কাফ অ্যাসোসিয়েটেড উইথ স্পুটাম, মানে কি? প্রোডাক্টিভ কাফ। তাহলে প্রোডাক্টিভ কাফ দীর্ঘদিন ধরে ওটাকে বলা হয় স্মোকার্স কাফ। অনেক সময় এর সাথে হিমোপ্রেসিস থাকতে পারে, মাথায় রাখবা। ব্রেথলেসনেস থাকবে, ব্রেথলেসনেসের স্কেল আছে, আমরা একটু পরে পড়বো। এবং পেশেন্ট আমি তোমাকে বলছিলাম যে এই পেশেন্টের কিন্তু কর পালমোনালি ডেভেলপ করতে পারে, এই কারণে পেশেন্টের ইডেমা হতে পারে। আর পেশেন্টের যে হাইপার ক্যাপনিয়ার কারণে মর্নিং হেডেক হতে পারে, এটা মাথায় রেখো। হাইপার ক্যাপনিয়ার একটা ফিচার হচ্ছে মর্নিং হেডেক। আমি আরো কয়েকটা ফিচার একটু পরে পড়াবো, আপাতত মনে রাখো মর্নিং হেডেক, ঠিক আছে? ওকে, কর পালমোনালি হয়, তুমি লাঙে ক্র্যাকার্স পাবা, খুবই স্বাভাবিক। পিটিং ইডেমা পাবা কর রাইট হার্ট ফেলিওরের জন্য। আচ্ছা, ওয়েট লসের কথা আমি অলরেডি বলে ফেলছি তোমাদের, ওয়েট লস হয় এখানে। ওকে, ওয়েট লস যে হয় এই জন্য বলা হয় বিএমআই, হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স, এটা একটা প্রগনোস্টিক সিগনিফিকেন্স আছে। যার বডি মাস ইন্ডেক্স কমে যাচ্ছে, দ্যাট মিনস এই পেশেন্টের সিওপিডি খুব বাজে পর্যায়ে চলে গেছে। ওকে, তোমরা কি মনে আছে একটু পিঙ্ক বাফার আর হচ্ছে ব্লু ব্লয়েডার পড়ছিলাম? ক্রনিক ব্রঙ্কাইটিসে কি হয়? ব্লু ব্লয়েডার হয়, পেশেন্টটা একটু মোটা সোটা হয় এবং খুবই রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, তার কি হয়? সায়ানোসিস হয়। আর পিঙ্ক বাফার হচ্ছে চিকনা চাকনাদের হয়, তাই না? চিকনা চাকনাদের হয়। ওকে, আসো এই প্যাথোজেনেসিসটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? মোটামুটি তো আমাদের অলরেডি বলে ফেলছি যে আমাদের এই যে নিকোটিন টার, হ্যাঁ, এটা হচ্ছে ইনফ্লামেটরি সেলগুলাকে নিয়ে আসে, ইনফিল্ট্রেট করে। সেক্ষেত্রে গবলেট সেল হচ্ছে মিউকাস সিক্রেট করে। এই কারণে স্পুটাম প্রোডাকশন হয় এবং পেশেন্ট প্রোডাক্টিভ কাফ নিয়ে আসে, হুইচ ইজ ফার্স্ট সিমটম। ওকে, তারপরে হচ্ছে এই যে ইলাস্টিক টিস্যু লস হয়, এই কারণে রিকয়েল টেন্ডেন্সি লস হয়। এই যে অক্সিডেন্ট লিডিং টু ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলাই, এটা তোমাদের আমি বুঝাইছি। ওকে, পেশেন্টের উইকনেস হয় আমরা জানি। তারপর হচ্ছে যে ইনফ্লামেশনের কারণে ইনফ্লামেটরি মার্কারগুলা বডিতে বেড়ে যায়। পেশেন্টের কর পালমোনা মানে একটা হচ্ছে রাস অ্যাক্টিভেটেড হয়, প্লাস একটা হচ্ছে রাইট হার্ট ফেলোর। এই দুইটা কারণে পেশেন্টের কি হয়? ইডেমা হয়। পেশেন্টের ফ্যাট মেটাবলিজমের প্রবলেম হয়, পেশেন্টের ওয়েট লস হয় এবং একদম এই যে রিপ কেসগুলো একদম প্রমিনেন্ট হয়ে দেখা যায়। আর অনেক সময় দীর্ঘদিন ধরে স্টেরয়েড ইউজ করার কারণে পেশেন্ট কি হয়? অস্টিওপোরোসিস হয়। এই কয়টা কথা খুব ভালো মতন আমরা মনে রাখবো। এবং দেখো খুব ভালো করে বলা আছে, টোবাকো স্মোক 95% ক্ষেত্রে কিন্তু এটা হয়। এগুলা ছিল রিস্ক ফ্যাক্টর। এগুলা কি ছিল ভাইয়া? রিস্ক ফ্যাক্টর। এর মধ্যে যদি বলা হয় হোস্ট রিস্ক ফ্যাক্টর, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর, আর এটা কি? হোস্ট রিস্ক ফ্যাক্টর। হোস্ট রিস্ক ফ্যাক্টরের মধ্যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। একটু মনে রাখো ভাইয়া, এই যে ট্রিপসিন, হ্যাঁ, আমি যদি আলাদা আলাদা ভাবে বলি, তুমি একটু বলো তো ভাইয়া, এই ট্রিপসিন এটা একটা কেমন এনজাইম? প্রোটিওলাইটিক এনজাইম। ভেরি গুড, প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে যে লাংয়ের প্যারেনকেমা, তারা প্রোটিন না? তাহলে ট্রিপসিন গুলো লাংয়ের প্যারেনকেমাকে একদম মানে ডিস্ট্রাকশন করে দেয় না? এই ডিস্ট্রাকশন থেকে বাঁচায় হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন এনজাইম। কথা কি বুঝছো? ট্রিপসিন তো লাং ডিস্ট্রাকশন করবে, ট্রিপসিনকে কাজ করতে দেয় না আলফা 1 অ্যান্টিট্রিপসিন। এখন কোনো কারণে যদি আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি হয়, তাহলে ট্রিপসিন বেশি বেশি করে কাজ করবে, লাংকে একদম ডিস্ট্রাকশন করে দিবে। ডিস্ট্রাকশন করে দিলে আর্লি এজে পেশেন্টের সিওপিডি হয়। খুব ভালো মতো মনে রাখবা, আর্লি এজে সিওপিডি এবং সিএলডির কজ হচ্ছে
আলফা 1 অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি। তাহলে আলফা 1 অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সির কারণে সিওপিডি হতে পারে বাচ্চাদের এবং সিএলডি হতে পারে বাচ্চাদের। নর্মালি সিওপিডি এবং সিএলডি দুইটাই বয়স্কদের হয়, কিন্তু যদি কারো আলফা 1 অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে বাচ্চা বয়সেই সিওপিডি হতে পারে, বাচ্চা বয়সেই সিএলডি হতে পারে। বোঝা গেছে এই কথাটা? এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি মনে আছে বা মনে থাকবে। পলিসাইথেমিয়া কেন হইতে পারে আমি আপনাদেরকে বুঝাইছি। ক্লিয়ার? এরপর ইনভেস্টিগেশন আমরা একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে ফাইন্ডিং আমরা এক্সরে ক্লাসে পড়াবো, বা আজকে একটু পরে দেখাই দিব না। আমরা একটা সিবিসি করব, সিবিসি করে আমরা পলিসাইথেমিয়া পেতে পারি, তাই না? খুবই সুন্দর। তারপর আমরা একটা ইসিজি করতে পারি। ইসিজি ক্লাসে আমরা দেখাবো যে সিওপিডি পেশেন্টের পি পালমোনালি হয় এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। ঠিক আছে, এগুলো আমরা দেখাবো। আরেকটা হচ্ছে আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এবিজি করতে পারি। এবিজি করে আমি দেখবো পেশেন্টের অ্যাসিডোসিস আছে কিনা, পেশেন্টের অ্যাসিডোসিস আছে কিনা। আর বাচ্চাদের যদি সিওপিডি হয় তাহলে আলফা 1 অ্যান্টিটিপসিন লেভেলটা করে আমরা দেখবো। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা কোনো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ পড়তেছি আমরা একটা কি করব, স্পাইরোমেট্রি করব। কি করব ভাইয়া? স্পাইরোমেট্রি। এখন স্পাইরোমেট্রিতে মনে আছে আমাদের অনেকগুলা টার্ম আছে স্পাইরোমেট্রিতে, তাই না? এখন একটা হচ্ছে তোমার এফভিসি, আরেকটা হচ্ছে কি FeV1। আচ্ছা বলো তো এফভিসি মানে কি? লাং কতটুকু এক্সপেন্ড করে এয়ার ধরে রাখতে পারলো, তাই না ভাইয়া? এখন সিওপিডি তে লাং এক্সপেন্ড করতে কোনো অসুবিধা হয়? না স্যার। হয় না। তাহলে মানে লাং এক্সপেন্ড করতে অসুবিধা হয় কোথায়? স্যার রেস্ট্রিকটিভ লাং ডিজিজ গুলোতে। ভেরি গুড। তাহলে দেখো আমি যখন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ পড়বো তখন এফভিসি কমবে, আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যখন পড়বো তখন এফভিসি কি হবে? বাড়বে বা নরমাল থাকবে। এটা কি বুঝছো? জি স্যার। আর FeV1 মানে কি? এক্সপিরেশন করা, তাই না? জি স্যার। রেস্ট্রিকটিভে এক্সপিরেশনে কোনো সমস্যা হবে না স্যার। তাহলে এক্সপিরেশনের সমস্যা হবে কোথায়? অবস্ট্রাকটিভে। অবস্ট্রাকটিভে। জি স্যার। এটা কি হয়ে যাবে? কমে যাবে না? জি স্যার। আচ্ছা তাহলে দেখো আমি যদি রেশিও করি FeV1 ডিভাইডেড বাই FVC, ওকে, যদি রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ হয় তাহলে এটা কি বাড়বে নাকি কমবে? রেশিওটা বাড়বে না, কারণ FeV1 বেশি বা নরমাল। আর যখন আমি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলবো, লাইক আমি অ্যাজমা বললাম বা সিওপিডি বললাম, এখানে কি হবে? 0.7, 0.7। কথা বুঝছো? এবং FeV1 এইটা সিওপিডির ক্ষেত্রে মেইন প্রগনোস্টিক মার্কার। এটা দেখে আমরা বলতে পারি যে পেশেন্টের যে সিওপিডি এটা কি মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার। এটা আমাকে বলো তো ভাইয়া, এই জায়গাটা বুঝছো কিনা? জি স্যার। ঠিক আছে, কারণ যখন আমি বলবো সিওপিডি, সিওপিডি মানে FeV1 কমবে এবং রেশিওটা কি হবে? কমবে। বুঝা গেছে? আসেন এবার তাহলে একটু মেইন বই দেখি। এই যে টু মাচ ইম্পর্টেন্ট ভাইয়া, এইটা ভাইবাতে যদি না পারো তাহলে মানে আমরা ধরে নেই যে তোমার বেসিকের সমস্যা, এবং বেসিকের সমস্যা মানে তোমার পাস হবে না। কথা বুঝছো? স্পাইরোমেট্রিক ক্লাসিফিকেশন অফ সিওপিডি, এটা আমাদের অস্তিত্ব আসে। একটা পোস্ট ব্রঙ্কো ডায়ালেটর দিয়ে আমরা আগে দেখি FeV1 বা FVC রেশিওটা কেমন। আমি যখনই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলবো তখনই FeV1 বাই FVC রেশিও 0.7 এর কম, এটা মাথায় থাকবে। আমি একটা স্পাইরোমেট্রি দিয়ে তোমাকে জিজ্ঞেস করবো আজকে একটু পরে যে এটা কি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ নাকি এটা রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। আমি যদি দেখি রেশিওটা 0.7 এর কম তাহলে এটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, আর যদি দেখি রেশিওটা 0.7 এর বেশি এটা রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। মনে থাকবে? জি স্যার। ওকে, এরপরে আসি। তাহলে আমি বুঝলাম যে এটা একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এইটা এখন আমি লেবেলিং করব যে এটা কি মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার। ওইটা কি দিয়ে করব আমরা বললাম ভাইয়া? FeV1 দিয়ে। কি দিয়ে করব? FeV1 দিয়ে। তাহলে FeV1 যত কম এক্সপিরেশনে তত বেশি সমস্যা হচ্ছে, জি স্যার। এবং এয়ারওয়েটা তত বেশি কনস্ট্রিক্টেড। কথা কি বুঝছো? তাহলে FeV1 30 এর কম মানে ভেরি সিভিয়ার, 30 থেকে 49 মানে সিভিয়ার, 50 থেকে 79 মানে মডারেট,
80 বেশি মানে কি মাইল্ড। কথা কি বুঝছো? জি স্যার। তো এইটা আমাদের পারতে হবে, ঠিক আছে? তো ভাইভাতে মাইল্ড মডারেট সিভিয়ারে না ঢুকলেও এই অবস্ট্রাকটিভে যে 0.7 এর থেকে কমে আর রেস্ট্রিকটিভে যে 0.7 এর থেকে বাড়ে, এতটুকু অ্যাটলিস্ট পারতে হবে। পারবা তো সবাই? বুঝতে পারছো তো সবাই? জি স্যার। ওকে। আরেকটা হচ্ছে আমি বললাম, আগে আমরা বলতাম এম আর সি। তোমাদের সিনিয়রদের যে আমি লেকচার নিছি সেখানে দেখবো আমি মানে এইভাবে নোট করে দিয়েছিলাম যে এমআরসি স্কেল। আর এখন আবার নতুন বইতে লিখছে মডিফাইড এমআরসি স্কেল। এই জায়গায় ডিজনিয়া বা ব্রেথলেসনেস বলি, এটাকে আবার গ্রেডিং করা যায়। এই গ্রেডিংটাও ভাইভাতে জিজ্ঞেস করে, ঠিক আছে? যখন একটা পেশেন্টের রেস্টিং অবস্থায় বা নর্মাল হাঁটাচলা করলে কোনো শ্বাসকষ্ট নাই, বাট অনেক বেশি হাঁটাচলা করলে বা অনেক ভারী কাজ করলে যদি শ্বাসকষ্ট হয়, তখন তাকে বলা হয় গ্রেড 0। কাকে নর্মালি নো ব্রেথলেসনেস এক্সেপ্ট স্ট্রেনিয়াস এক্সারসাইজ। তারপরে একটা পেশেন্ট নর্মালি হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু সে নর্মাল থেকে যদি জোরে হাঁটতে চায় বা একটা হিল ট্র্যাকে উঠতে চায়, তখন তার শ্বাসকষ্ট হয়। বাট নর্মাল হাঁটাচলা করতে তার কোনো শ্বাসকষ্ট হয় না। ওটা হচ্ছে কি গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে সে হিল ট্র্যাকে উঠতে পারে না, সে জোরে হাঁটতে পারে না, এমনকি সে তার বয়সে একটা মানুষের সাথে যখন নর্মালি হাঁটে, তার ওন পেসে যখন হাঁটে, হ্যাঁ, তখনও যদি তার শ্বাসকষ্ট হয়, এটা আরেকটু খারাপ। সেটা হচ্ছে কি গ্রেড 2। আর গ্রেড 3 হচ্ছে সে তার বাড়ির উঠোনের চারপাশে বা তার বাড়ির মানে 100 মিটারের মধ্যে যখন সে হাঁটে, নর্মাল হাঁটে, আস্তে আস্তে হাঁটে, তখনই তার শ্বাসকষ্ট হয়। দিস ইজ গ্রেড 3। আর গ্রেড 4 হচ্ছে পেশেন্ট রেস্টে আছে বাট ড্রেস চেঞ্জ করতেছে, হ্যাঁ, সে ওয়াশরুমে হেঁটে যাচ্ছে, তখনও তার শ্বাসকষ্ট। দিস ইজ গ্রেড 4। কথা বুঝছো? মাঝে মধ্যেই কিন্তু এটা জিজ্ঞেস করা হবে, এবং সুন্দর করে আমি যে বাংলা ভাষায় বললাম এইভাবেও যদি বলতে পারো, স্যাররা খুবই খুশি হবে এবং ভালো মার্কস দেবে। ক্লিয়ার এই পর্যন্ত ভাইয়া? জি স্যার। ওকে, ভিডিওটা রাখলাম কারণ এই জিনিসটা বারবার জিজ্ঞেস করবে এবং তোমাদের এই জিনিসটা পারতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আসি, দেখো এই লাইনটা আমি অলরেডি তোমাকে আমি বুঝাই দিছি। এই লাইনটা হচ্ছে যে একটা পেশেন্টের সিভিয়ারিটি, হ্যাঁ, সিভিয়ারিটি অফ সিওপিডি আমরা কিভাবে দেখবো ভাই বলো তো? এফই V1 দেখে। কি দেখে? এফই V1 দেখে। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আসো ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ সিওপিডি। এটা সাধারণত রিটেনে আসে না, মানে এই ম্যানেজমেন্টটা হচ্ছে স্টেপ ওয়াইজ বা একটা স্টেবল সিওপিডির ম্যানেজমেন্ট। প্রথমে আমরা বলি পেশেন্ট এডুকেশন। পেশেন্ট এডুকেশন, এবং এডুকেশনের মধ্যে প্রথমে তাকে হচ্ছে স্মোকিং এর কারণে এটা হয়েছে এটা বুঝাইতে হবে এবং স্মোকিং সিজেশন করতে হবে। দিস ইজ স্টেপ 1। শুরুতেই বলতে হবে, বাবা যা বিড়ি খাইছেন, অনেক খাই ফেলছেন, এখন বাদ দেন। এবং এরপরে পেশেন্টকে ব্রেথিং এক্সারসাইজ করতে হবে, যেটাকে বলে পালমোনারি রিহ্যাবিলিটেশন। তোমরা ঠিক এইভাবে কিন্তু ভাই মানে হেডিং গুলা দিবা, তাহলে নাম্বার বেড়ে যায়। তারপরে 3 নাম্বার হেডিং এ যাবা, আমরা ব্রঙ্কো ডায়ালেটর দিব, এবং এই ব্রঙ্কো ডায়ালেটরকে বলা হয় সেন্ট্রাল টু দ্য ম্যানেজমেন্ট অফ ব্রেথলেসনেস। হ্যাঁ, সিওপিডি পেশেন্টের তাহলে মেইন ট্রিটমেন্ট হচ্ছে ব্রঙ্কো ডায়ালেটর। মনে আছে অ্যাজমাতে আমি কিসের মধ্যে জোর দিয়েছিলাম ট্রিটমেন্টে? আইসিএস স্যার। আইসিএস, স্টেরয়েড, ঠিক আছে? অ্যাজমাতে স্টেরয়েড মাস্ট, আর সিওপিডিতে ব্রঙ্কো ডায়ালেটর মাস্ট, ঠিক আছে? সিওপিডিতে ব্রঙ্কো ডায়ালেটর মাস্ট। এই ব্রঙ্কো ডায়ালেটরের মধ্যে প্রথমে আমরা দিই শর্ট অ্যাক্টিং জাস্ট রিলিভার, যে ধরো মানে ধরো ওই যে আমার এমআরসি গ্রেড করলাম, গ্রেড 0 বা গ্রেড 1 এ আছে, অনেক বেশি কাজ করলে, ধরো ক্রিকেট খেলতে গেছে, ফুটবল খেলতে গেছে, তখন তার সমস্যা হচ্ছে, বা ধরো হিল ট্র্যাকে গেছে, তখন তার সমস্যা হচ্ছে, তখন সে পকেটে রাখবে, জাস্ট শর্ট অ্যাক্টিং 1 পাফ বা 2 পাফ নিয়ে নেবে, একদম মাইল্ড ক্ষেত্রে, বুঝছো? বাট যখন মাইল্ড থাকবে না, মাইল্ড টু মডারেট হবে, তখন আমরা আসলে কম্বিনেশন দিই। তখন কি দিয়ে আমরা কম্বিনেশন, কিসে কিসে কম্বিনেশন? লাভা আর লামার, ঠিক আছে? লাভা আর লামার। এবং বলা হয়েছে এই কম্বিনেশনটা লাভা এবং লামার কম্বিনেশন রিডিউসেস সিমটমস এন্ড এক্সারবেশন, ইমপ্রুভড FEV1, and this is the treatment of choice। কথা বুঝছো?
তাইলে তুমি দেখবা যারা আমার চেম্বারে 2-1 দিন আসছো, আমি কোনো সময় তুমি দেখবা না আমি জাস্ট অ্যাজমাসল আমি আজ পর্যন্ত লিখছি, আমি অলওয়েজ কম্বিনেশন দিই ভাই, বুঝছো? এবং তোমাদের কি অ্যাজমা ক্লাসটা মনে আছে? আমি অ্যাজমাতেও আইসিএস প্লাস ফরমেটেলরেল কম্বিনেশন দিতে বসি। জি স্যার। জি স্যার। আমি কিন্তু ভাই জাস্ট সালবিউটামল বা জাস্ট আইসিএস দিতে না করছি, কারণ আইসিএস এবং ফরমেটেলরের কম্বিনেশন অ্যাজমাতে এটা রিলিভার এবং মেইনটেনেন্স দুইটার কাজই করবে একদম সেম ভাবে। যখন আমি ভাই সিওপিডি ম্যানেজ করব, মানে তোমার সাথে অন্য ডাক্তারের যেন পার্থক্য থাকে ভাই। তুমি একটা পেশেন্টকে ড্রাগ দিবা, ওই ড্রাগই মানে সে ভালো হয়ে যাবে এরকম হইতে হবে। তো তুমি সিওপিডির ক্ষেত্রেও কম্বিনেশন দিয়ে দিবা লাভা এবং লামার, পেশেন্টকে বুঝাবা যে বাবা ঠিক আছে দাম 900 টাকা, কিন্তু আপনার এই একটা ইনহেলারে আপনি ভালো থাকবেন, আপনার এত ওষুধ খাওয়া লাগবে না। এবং পেশেন্ট যখন দেখবে জাস্ট ইনহেলারেই তার সব সিমটম ভালো হয়ে গেছে, তখন সে বারবার তোমার কাছে আসবে। ঠিক আছে? সো এখানে লাভা এবং লামার কম্বিনেশনটা ট্রিটমেন্ট অফ চয়েস, এইভাবেই মনে রাখবা। আর কারো যদি ব্রেথনেসেন্স খুব বেশি থাকে বা ইনহেলার নিতে না পারে, তাকে আমি নেবিউলাইজ করতে পারি। আমরা কমনলি ওয়ার্ডে নেবুলাইজ দেখছো তোমরা, আমরা নেবুলাইজেশন দিয়ে দিই। ঠিক আছে? ওকে। ওরাল বঙ্কো ডায়ালেটর লাইক থিওফাইলিন, হ্যাঁ, টুয়াইস ডেইলি, তোমাদের কাছে ডক্সোফাইলিন আমরা দেই। এটা আসলে মানে আমি খুব বেশি পছন্দ করি না, এবং দেখো বলা হয়েছে অনলি রিকমেন্ডেড when other long acting bronchodilator are not available। কিন্তু কষ্ট লাগে আমাদের স্যাররা ডক্সিভা বা ডোকোপা 200-101 এইটা লেখা ছাড়া তাদের প্রেসক্রিপশনই হয় না। ঠিক আছে? আমি লং একটি ব্রঙ্কোডায়ালেটর যদি না দিতে পারি, যদি না খুঁজে পাই, ঠিক আছে, তখন আমি এটা দিব। তাছাড়া আসলে ভাই এগুলা দেওয়ার মানেই হয় না, বা আমি অ্যাটলিস্ট দিতে চাই না। ঠিক আছে? একটা পেশেন্ট হাসপাতালে ভর্তি না হইলে স্টেবল পেশেন্টকে আমি কখনো এটা দিই না। ওকে, বাট দিতে পারো, খুব বেশি খারাপ পেশেন্ট হলে তুমি দিবা, সমস্যা নেই। 4 নাম্বারে গিয়ে এরা স্টেরয়েড আছে। তাহলে কি বুঝছো, সিওপিডিতে কিন্তু ভাই স্টেরয়েড খুব বেশি লাগে না। ক্লিয়ার? এবং স্টেরয়েড তারা কেমনে দিছে ভাইয়া? তারা ট্রিপল থেরাপি দিছে এখানে। একটু আগে আমরা ডাবল মানে কম্বিনেশন দেখলাম, আর এখানে কি দিছে ভাই? ট্রিপল থেরাপি। দেখো আগের লামা রাখছে, এর সাথে সে আইসিএস দিতেছে। ঠিক আছে? সো যখন কম্বিনেশন লামার কম্বিনেশনও ভালো হচ্ছে না, তখন আমরা কি দিব? ট্রিপল থেরাপি দেব, লামা আর সাথে কি? আইসিএস কখন ভালো কাজ করে? যদি একটা পেশেন্টের আমি দেখি ইওসিনোফিল কাউন্ট বেশি। আশা করি গত ক্লাসে তোমাদের ফেনো পরীক্ষার মাধ্যমে আমি বুঝাইতে পারছি যে ইওসিনোফিল কাউন্টের সাথে আইসিএস এর সম্পর্ক কি। কথা কি বুঝছো? তুমি দেখো এই লাইনটাই এই জায়গাটায় বলছে, অনেকে জীবনে বুঝবেই না যে আইসিএস, দেখো এখানে বলা আছে কম্বিনেশন আইসিএস ইনহেলার আর লাইকলি টু রিডিউস দ্য ফ্রিকোয়েন্সি অফ এক্সারবেশন ইন পেশেন্ট উইথ ইওসিনোফিলিয়া। বাট কি বুঝছো? and should be used in patient with history of asthma। তাহলে দেখো যার ছোটবেলা থেকে অ্যাজমা আছে, সে কি এত ভালো যে সে কোনোদিন বিড়ি খাবে না? ধরো, আচ্ছা নাম বলবো না আজকে, যেহেতু রেকর্ড হয়। হ্যাঁ, আমার এক স্টুডেন্ট আছে, ও যখন আমার কাছে আসছে আমি দেখছি তার অ্যাজমা সব সিমটম আছে, এবং আমি দেখলাম তালুকদারের দোকানে গিয়ে সে ভিডিও খাইতেছে। তাইলে তার অ্যাজমাও আছে অলরেডি, বা কদিন পরে তার সিওপিডিও হবে। এটাকে বলা হয় একোস। কি বলা হয় ভাইয়া? একোস, ACOS, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। সেই ক্ষেত্রে আইসিএস খুবই ভালো কাজ করে, এবং সেই ক্ষেত্রে তুমি চাইলে অ্যান্টি লিউকোট্রাইন মানে হচ্ছে মটিলুকাস্টো দিতে পারবা। কথা কি বুঝছো? একোস কি বুঝা গেছে? আগের বইতে একোস ছিল না, নতুন বইতে একোস দিছে। ওকে, এবার সবচেয়ে অবাক করা একটা ব্যাপার শিখবা। আমরা ওরাল অ্যান্টি ইনফ্লামেটরি, আমরা তো জানি আসলে স্টেরয়েডও মানে ওরাল স্টেরয়েড তো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়, তাই না? এর সাথে ধরো বায়োলজিক্স আছে, দুইটা বায়োলজিক্সের নাম এখানে স্যাররা দিছে। একটা হচ্ছে তোমার রোফ্লু মিলাস্ট, দাম বেশি, ইউজ করি না খুব বেশি। বা সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়, এবং এই অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক হিসেবে দেওয়া হয় না, দেওয়া হয় অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে। বুঝছো? এবং সেটা সপ্তাহে 3 দিন দেওয়া হয়। আমরা লিখি যে ধরো লিখলাম ট্যাবলেট রোজিত 500-010, শনি সোম বুধ। ঠিক আছে? তাহলে সিওপিডি পেশেন্টদের যে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়, এটা কি হিসেবে দেওয়া হয় ভাইয়া? অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে। এবং সপ্তাহে কদিন দেওয়া হয়? 3 দিন। মন থাকবে? এটা ভাই আমি জিজ্ঞেসছিলাম, কেউ পারে নাই।
ওকে, বায়োলজিক্স আপনারা বুঝেন, একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, অনেক ইন্টারলিউকেন আসে, এই ইন্টারলিউকেনের বিরুদ্ধে বায়োলজিক্স আমরা দিতে পারি। ডুপিলিউম্যাব এখানে ইউজ করছে। আরেকটা হচ্ছে আদার মেইনটেনেন্স থেরাপির মধ্যে 1 নাম্বার বলতে হবে ভ্যাকসিনেশন, কারণ ওই যে স্পুটামগুলো আছে ভাইয়া, এই স্পুটামগুলোকে পেয়ে ব্যাকটেরিয়াগুলো লাফায়া বংশ বিস্তার করা শুরু করে। এই জন্য নিউমোকক্কাল, ইনফ্লুয়েঞ্জা এই সকল ভ্যাকসিনেশন করব, এবং কোভিড এর সময় আমরা কোভিড-19 ভ্যাকসিনেশন তো করছি। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, এইটা আমি ট্রেনিং এসে জানছি, আগে আমি জানতাম না। তোমরা কি লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপির নাম শুনছো? LTOT, এনিওয়ান? জি স্যার, বাসায় সবসময় দিয়ে রাখি। হ্যাঁ, এখন এটা আমরা কাদের দিব? ঠিক আছে, ডোমিসিলারি মানে আমরা জানি বাসায়। দেখো এইখানে বলা আছে একটা পেশেন্টের যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 7.3 কিলো প্যাসকেলের কম হয়, ইরেসপেক্টিভ অফ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আর 7.3 থেকে 8 প্লাস পালমোনারি হাইপারটেনশন, পেরিফেরাল ইডেমা বা পলিসাইথেমিয়া, হেমাটোক্রিট কত? 55। নরমালি হেমাটোক্রিট কিন্তু 44-45 থাকে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে পালমোনারি হাইপারটেনশন, পেরিফেরাল ইডেমা মানে কি? কর পালমোনারি, সাথে কি পলিসাইথেমিয়া। কারণ পলিসাইথেমিয়া হয় কেন বলতো? হাইপোক্সিয়ার জন্য হয়েছিল না? বুঝছো? লিটারিয়াল হাইপোক্সিয়া। জি, তাহলে হাইপোক্সিয়াটাকে প্রিভেন্ট করার জন্য আমি ডোমিসিলারি কি দিব? লং টার্ম অক্সিজেন থেরাপি দিব। এবং মনে রাখতে হবে পেশেন্ট যেন অবশ্যই স্মোকিং সিজেশন করে। কে কি বলতে পারবা যে পেশেন্ট এখনো বিড়ি খাইতেছে তাকে কেন লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপি দেওয়া যাবে না? স্যার ফ্রি রেডিকেল গুলো হাইপোক্সিক তো আরো বাড়বে। স্যার ভেরি গুড, ফ্রি রেডিকেল। কারণ এই স্মোকটাকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ইউজ হয়ে যায়, তুমি যে লং টার্ম ধরে অক্সিজেন দিচ্ছ সেই অক্সিজেন ফ্রি রেডিকেল হিসেবে কাজ করবে। এতটা জঘন্য। তাহলে LTOT দেওয়ার আগে পেশেন্টকে স্মোকিং সিজেশন করতে হবে যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন স্মলার দেন 7.3 কিলো প্যাসকেল হয়, অথবা 7.3 থেকে 8 এর সাথে কর পালমোনারি ফিচার থাকে, অথবা পলিসাইথেমিয়া থাকে। এই পেশেন্টকে আমি ডোমিসিলারি লং টার্ম অক্সিজেন থেরাপি দিব। এবং বলা হয়ে থাকে ডোমিসিলারি অক্সিজেন থেরাপি মানে আপনাকে অ্যাট লিস্ট দিনে কয় ঘন্টা নিতে হবে? 12 ঘন্টা। আর দেখা গেছে 12 ঘন্টা না নিয়ে যদি মোর দেন 20 ঘন্টা নেন তাহলে আরো বেশি বেনিফিট পাওয়া গেছে। এবং বলা হয় এইটা মর্টালিটি বেনিফিট দেয়, মানে পেশেন্টের মানে আয়ু বাড়ায় দেয়। কথা বুঝছো? একটা জনপ্রিয় পপ তারকা যে মারা গেছে, জানছিলাম না, একটা অক্সিজেন চেম্বারে সে ঘুমাইতো, মাইকেল জ্যাকসন। হ্যাঁ, ওকে। তো আমাদের স্যাররা কর পালমোনারি পেশেন্ট পাইলে বা হচ্ছে পলিসাইথেমিয়া পাচ্ছে বা সিওপিডি খুব বাজে স্টেজ, এখন স্যাররা বলে যে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারবেন কিনা, তাহলে বাসায় যতক্ষণ পারেন। স্যার বলে 15 ঘন্টা দিতে হবে, কিন্তু ধরেন একটা পেশেন্ট 12 ঘন্টা এফোর্ড করতে পারতেছে, সে কি একটু বেনিফিট পাবে না বলতো? পাবে কিন্তু। জি স্যার। তো এই জন্য আমরা এখন খুবই এনকারেজ করি যে বয়স্ক পেশেন্ট এরকম ক্রাইটেরিয়া গুলা, হ্যাঁ এই ক্রাইটেরিয়া গুলো যদি থাকে আমরা বুঝায় শুনে তাদেরকে একটা অক্সিজেন সিলিন্ডার কিনে এবং বলি যে বাসায় এরকম মাস্ক দিয়ে অক্সিজেন নিয়ে শুয়ে থাকবে। ঠিক আছে? এবং একটা পেশেন্টের পেরিফেরাল ইডেমা ছিল, বিশ্বাস করবা না, এই যে পেরিফেরাল ইডেমা ছিল কর পালমোনারি, এটা তো হাইপোক্সিয়ার জন্য হয়েছে, তাই না? আমরা না এই ক্ষেত্রে এই ইডেমা কারেকশনের জন্য খুব বেশি ডায়াবেটিস দিতে পারি না, কারণ এমনিতেই পলিসাইথেমিয়া হয়ে আছে, পরে পেশেন্ট স্ট্রোক বা এমআই হয়ে যাবে। আমরা মানে অবাক করার মতো ব্যাপার, স্যার আমাকে, মাসুম আহমেদ স্যারের কথা বলতেছি, স্যার আমাকে মানে ডায়াবেটিস দিতেই দিতেছে না। তো ঠিক আছে, তোমার মনের শান্তির জন্য তুমি একদম লো ডোজে দাও, কিন্তু আমি বলতেছি এই পেশেন্টকে 24 ঘন্টা তুমি অক্সিজেন নিচে রাখো। ভাই আমি রাখলাম, তুমি চিন্তা করতে পারবা না, আমি যখন লং টার্ম তাকে অক্সিজেন দিলাম তখন কি আর রাস অ্যাক্টিভেট হবে? আমি যখন পেশেন্টকে লং টার্ম ধরে অক্সিজেন দিচ্ছি তখন তার হাইপোক্সিয়া নাই, তাহলে রাস আর অ্যাক্টিভেট হচ্ছে না, রাস ইনহিবিট হয়ে গেছে, অটোমেটিক্যালি পেশেন্টের ইডিমা গায়েব। কথা কি বুঝতে পারছো? সো এতটা সুন্দর এই জিনিসটা। সো যেটা শিখাইলাম আশা করি এটা আপনারা মাথায় রাখবেন, আপনারা যখন ইন্টারনিতে যাবেন এরকম পেশেন্ট পাইলে আপনারা তাদের এই অ্যাডভাইসটা দিবেন। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট সিওপিডি ম্যানেজমেন্ট। প্রগনোসিস আমরা জানি, বয়স বাড়লে প্রগনোসিস খারাপ, FEV1 কমলে প্রগনোসিস খারাপ,
ওয়েট লস হলে প্রগনোসিস খারাপ, পালমোনারি হাইপারটেনশন হলে প্রগনোসিস খারাপ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝেছি আপনাকে, ক্লিয়ার? আর সিওপিডি পেশেন্ট মরে কেন? রেসপিরেটরি ফেলিওরে মরে বললাম, নিউমোনিয়া হতে পারে, কার্ডিয়াক ডিসে বললামই, রাইট হার্ট ফেলিওর হতে পারে, ক্যান্সার হতে পারে, এইসব কারণে পেশেন্ট মারা যায়। ওকে, এখন আপনাদের সবচেয়ে বেশি লাগবে আসলে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি, অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। ঠিক আছে, সেটা ক্লু লিখে রাখেন তো সবাই। আমি কখন অ্যাকিউট এক্সারবেশন বলি? ক্লুটা এরকম হয়, ক্লুটা এরকম হবে আর কি, যে একটা সিওপিডির পেশেন্ট আসবে, ওরসেনিং অফ ব্রেথলেসনেস প্লাস পার্শিয়াল প্রেশার অফ হাইপোক্সিক, হাইপারক্যাপনিক অর অ্যাসিডোটিক, মানে বারবার শ্বাস নিচ্ছে, অর পেশেন্টের ফিভার থাকে। ঠিক আছে, সো এত কিছু যদি থাকে, যা ধরো ওরসেনিং অফ ব্রেথলেসনেস, ফিভার আর সিওপিডি, তাহলে আমি অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি করবো। আর এর সাথে যদি অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, তাহলে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি উইথ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। ডায়াগনোসিস বুঝছো কিনা? স্যার আবার একটু বলেন। আমি বললাম একটা সিওপিডির পেশেন্ট যদি শর্টনেস অফ ব্রেথটা অনেক বেড়ে যায় এবং ফিভার নিয়ে আসে, তাহলে আমি এটাকে কি বলবো? অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। এবং এর সাথে যদি আমি দেখি অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে বলবো কি? উইথ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। কথা বুঝছি? সো আমাদের দুইটা ডায়াগনোসিস আসতে পারে। যদি কোশ্চেন কঠিন করে, উইথ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে, আর যদি কোশ্চেন কঠিন না করে, তাহলে শুধুমাত্র অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি হবে। আমি অনেকগুলো সিনারিও দিব, তোমরা ডায়াগনোসিস করে দেখাবো আমাকে একটু পরে। ক্লিয়ার? স্যার এখানে অ্যাট লিস্ট কয়টা ক্রাইটেরিয়া লাগবে স্যার? অ্যাট লিস্ট দুইটা ক্রাইটেরিয়া হলে কি আমরা বলবো অ্যাকিউট এক্সারবেশন? জি 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 স্যার, বুঝছি। ওকে, এরপর আসেন অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি ম্যানেজমেন্ট। একদম এক নাম্বার অক্সিজেন দিব। বলেন তো ভাইয়া, হাই ফ্লো অক্সিজেন দিব নাকি লো ফ্লো অক্সিজেন দিব? আচ্ছা লো ফলো। লো ফ্লো। কত পার্সেন্ট কনসেন্ট্রেশন হবে? 24 থেকে 28। আচ্ছা, কি দিয়ে দিবেন? ভেঞ্চুরি মাস্ক দিয়ে দেবো স্যার। আর টার্গেট স্যাচুরেশন কত হবে? স্যার 88 থেকে 92%। 92। কথা বুঝছো? তাহলে এই 24 28 আর 88 92 এটা আবার অল্টার করে ছিল না, কে জানি উল্টায় বলতেছিলাম। কথা বুঝছো? আর এই যে ভেঞ্চুরি মাস্ক, হ্যাঁ এটা বোঝা লাগবে। অনেকক্ষণ ধরে, মানে সিওপিডি তো সত্যি কথা বলতে 20 মিনিটও পড়ানো যায়, এতক্ষণ টাইম নিচ্ছি যেন প্রত্যেকটা টার্ম বুঝি। ঠিক আছে, ওকে। এরপরে আসেন নেবুলাইজেশন উইথ ব্রঙ্কোডাইলেটর। আপনি জানেন ব্রঙ্কোডাইলেটর আমরা সালবিটামল দিয়ে করি, এর সাথে ইপ্রেট্রোপিয়াম ব্রোমাইড, যেহেতু এটা সিওপিডি আমাদের লামা লাগবে, তাই না? আচ্ছা, আর যদি এতেও না হয়, তাহলে আমরা অক্সিজেন ড্রাইভেন নেবুলাইজেশন। এটা আমার ইচ্ছা ছিল যে আপনাদের মেডিকেল এটা একটু দেখাবো। নেবুলাইজার আমরা হচ্ছে জাস্ট এয়ার দিয়ে করি, তাই না? ওই এয়ার না দিয়ে আমরা যদি এগুলি অক্সিজেন সিলিন্ডারের সাথে অ্যাড করে দিই বা সেন্ট্রাল লাইন অক্সিজেনের সাথে অ্যাড করে দিই, সেটাই হয়ে যায় মানে অক্সিজেন ড্রাইভেন নেবুলাইজেশন। কোনোদিন যদি হাতে কলমে দেখানোর সুযোগ হয় আমি দেখাবো না, হ্যাঁ? বাট তোমরা আপাতত মনে রেখো যে আমি অক্সিজেন দিলাম, লো ফ্লো অক্সিজেন দিলাম, ভেঞ্চুরি মাস্ক দিয়ে 24 থেকে 28%, আমার টার্গেট স্যাচুরেশন হচ্ছে 80 to 92। এরপর আমি নেবুলাইজেশন উইথ, মানে নেবুলাইজেশন দিব ব্রঙ্কোডাইলেটর দিয়ে। ঠিক আছে, 3 নাম্বার আমরা ওরাল, বাট যদি আসলে আমরা প্র্যাকটিক্যালি ইনজেকশন মানে প্যারেন্টেরাল স্টেরয়েড দিই। ঠিক আছে, স্টেরয়েড। 4 নাম্বার আমরা দিব কি? অ্যাকিউট এক্সারবেশনের মেইন কজ হচ্ছে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন, স্পেশালি ব্যাকটেরিয়াল। সেই কারণে আমরা কি দিব? অ্যান্টিবায়োটিক দিব, অ্যামোক্সিসিলিন দিব বা টেট্রাসাইক্লিন দিব বা ম্যাক্রোলিড দিব। ঠিক আছে, এরপরে আসি আমরা কখন ইনভেসিভ ভেন্টিলেশন দিব। বলছিলাম পিএইচ কত কম বললাম ভাইয়া, বলো? 7.35। হ্যাঁ, 7.3 কম যদি হয় আমরা তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন দিব। এখন সিওপিডির ক্ষেত্রে যে নন ইনভেসিভ ভেন্টিলেশনটা দেই তাকে কি বলা হয় ভাইয়া? বাইপ্যাপ। কি বলা হয়? বাইপ্যাপ। বাই তো বাই, পজিটিভ এয়ারওয়ে প্রেসার। বাই মানে তাহলে এখানে কয়টা জিনিস থাকে? দুইটা। একটাকে আমরা বলি আইপ্যাপ, একটাকে আমরা বলি কি? ইপ্যাপ। আইপ্যাপের কাজ হচ্ছে, আইপ্যাপ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কমাবে আর ইপ্যাপ হচ্ছে অক্সিজেন বাড়াবে। কথা বুঝছো? আমরা আমাদের মতো করে আইপ্যাপ আর ইপ্যাপের পাওয়ার বাড়ায় কমায় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটা অ্যাডজাস্ট করে ফেলবো। আর এখনকার যে বাইপ্যাপ মেশিন, তারা নিজেরা ক্যালকুলেট করতে পারে
যে আই পেপের প্রেসার কত থাকতে হবে, ই পেপের প্রেসার কত থাকতে হবে। ঠিক আছে, সো তোমার কাজ হচ্ছে একটা বাইপেপ মেশিন কেনা, বাকিটা সফটওয়্যার করবে। কথা বুঝছি? জি স্যার। ওকে, সো এখানে ইন্ডিকেশন আবার দিয়ে দিছে 7.35 এখানে বলে দিছে। ওকে, তো আমাদের টার্গেট স্যাচুরেশন, আমরা বাইপ্যাপ দিয়ে আমরা টার্গেট স্যাচুরেশনটা দেখবো মেইনটেইন করতে পারি কিনা। ওকে, এডিশনাল থেরাপি হচ্ছে ইডিমা থাকলে আমরা ডায়াবেটিক্স দিব, বুঝছো? ওকে, ডিসচার্জ কখন দিব আমরা? যখন পেশেন্ট ইউজুয়াল মেডিকেশন স্টেবল থাকবে, FEV1 বাড়বে, আর তাদেরকে নেবুলাইজার মেশিন আমরা লোন দিয়ে বাসায় পাঠিয়ে দিতে পারি, যে ঠিক আছে বাসায় বসে বসে নেবুলাইজ করবেন। ওকে, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম অ্যাকচুয়ালি নট ফর ইউ, বাট তারপর আমি তোমাকে বুঝাই দিছি, এবং সেই ক্ষেত্রে ICS খুব ভালো কাজ করবে, এটা তোমাকে বলছি, এবং মন্টি লুকাসও সেই ক্ষেত্রে দেওয়া যায়। দ্যাটস অল অ্যাবাউট সিওপিডি। বুঝা গেছে কি সিওপিডি? পড়া কিন্তু কম না, অনেক না সিওপিডিতে, জি স্যার। অনেক পড়া। এখন এইবার তাহলে একটু তোমাকে বলি, এই যে ধরো তোমার LTOTর ইন্ডিকেশন পড়াইছি, ভাই MBBS লেভেলে পড়ার দরকার নেই। আমি একটা পেশেন্টকে কখন নন ইনভেসিভ ভেন্টিলেশনে পাঠাবো, এটা MBBS লেভেলে পড়ার দরকার নেই, এটা মিড লেভেল ডিসিশন নেবে, এটা ইন্টারনাল ডিসিশন নিবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে এই α1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি খালি নাম জানলেই হবে। তারপরে যে এত প্যাথোলজি বলছি, কিছু লাগবে না, বুঝছো? আমাদের লাগবে কি অ্যাকচুয়ালি? আমাদের যা লাগবে একবার তাহলে আমি একটু সিওপিডিটা রিপিট করি, হ্যাঁ, মানে পুরোটা একবার একটু বলে দিই, তোমরা একটু দেখো তো সবকিছু তোমাদের মনে আছে কিনা। বা আমার সাথে সাথে এখন সবাই বলো যে ছোটবেলায় যে মাদ্রাসা যেভাবে পড়তো না, যে সবাই একসাথে বলতাম, সেইভাবে। ঠিক আছে, আসেন আমরা জাস্ট 2 মিনিটে পুরা সিওপিডিটা আমরা এখন রিভিশন দিব। ঠিক আছে, সিওপিডি বলেন, সিওপিডি কাদের বেশি হয়? সবাই কাদের বেশি হয়? বড়দের বেশি হয়। বয়স কত হবে? 40-এর বেশি। 40-এর বেশি। আচ্ছা, তার কি খাওয়ার হিস্ট্রি থাকবে? স্মোকিং। আর বেডি মানুষ হলে কোন চুলা রান্না বান্না করবে? মাটির চুলা। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। এরপরে আমাকে বলেন, যদি একটা বাচ্চার সিওপিডি হইতে হয় তাহলে বাচ্চার কি থাকবে? ভেরি গুড। আচ্ছা, এখন বলো তো একটা সিওপিডি পেশেন্টের কি কি সাইন থাকবে? শর্টনেস অফ ব্রেথ থাকবে, আবার তারপরে বলতে হবে কাফ স্যার 3 মাস ধরে 2 বছরের বেশি সময় পাস। আচ্ছা, তারপরে কি হবে? ভেসিকুলার History থাকবে। এক্সপানশন প্রলং এক্সপাইরেশন। তারপরে হিমোপ্রেসিস থাকতে পারে, তাই না? তারপরে হাইপারক্যাপনিয়ার জন্য জানি কি একটা হবে বললাম? হেডেক হবে স্যার। হেডেক হবে। হেডেকটা কখন হবে? মর্নিং হেডেক। আর্লি মর্নিং। ঠিক আছে, এই যে হাইপারক্যাপনিয়া, হাইপারক্যাপনিয়া অর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে ভাইয়া বেশ কিছু সাইন আছে, কেউ কি বলতে পারবে আমাকে? একটু লিখো। এটা কিন্তু আমরা একটা পেশেন্টকে ধরলেই, হ্যাঁ, একটা সিওপিডির পেশেন্ট, এই পেশেন্টকে ধরে আমি বলে দিতে পারবো তার টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আছে। কারণ কি? তার বাউন্ডিং পালস থাকবে। কি থাকবে ভাইয়া? বাউন্ডিং পালস। কি থাকবে? বাউন্ডিং পালস। দেখবে হাতের মধ্যে ঠাস 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 লাগবে। তার ওয়ার্ম পেরিফেরি থাকবে। কি থাকবে তার? ওয়ার্ম পেরিফেরি। ঠিক আছে, ওয়ার্ম পেরিফেরি। এর সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা কি? সেটা হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর। ভেরি গুড, ফ্ল্যাপিং ট্রেমর। কি থাকে তার? ফ্ল্যাপিং ট্রেমর। এই তিনটা জিনিস মিস করা যাবে না। একটা সিওপিডি পেশেন্টের টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আছে কিনা এটা মিস করা যাবে না। তাহলে কি কি বললাম ভাইয়া? ওয়ার্ম পেরিফেরি, বাউন্ডিং পালস, আর এটা কি বললাম? ফ্ল্যাপিং ট্রেমর। ফ্ল্যাপিং ট্রেমর। ঠিক আছে, প্লাস এর সাথে পেশেন্টের সায়ানোসিস থাকতে পারে, এই সাথে পেশেন্টের কনশাস লেভেল অল্টার হতে পারে। ঠিক আছে, বাট এই তিনটা কথা কোনোভাবেই ভুল করা যাবে না। আর যখনই আমরা হাইপার ক্যাপনিয়া বলবো তখনই কি হেডেক হবে ভাইয়া? মর্নিং হেডেক হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে দেখো এই যে বাউন্ডিং পালস, ওয়ার্ম পেরিফেরি, ফ্ল্যাপিং ট্রেমর, এগুলা কি?
সাইন। আরো কিছু সাইন পাবা, ব্যারেল শেপ চেস্ট। কি পাবা? ব্যারেল শেপ চেস্ট। তারপরে রেসপিরেটরি যে মাসেল গুলো আছে, এক্সেসরি রেসপিরেটরি মাসেল গুলো কি হবে? প্রমিনেন্ট হবে। এবং দেখবা সে ওই যে মেয়ের আগে পাউট করতো না, ওইভাবে শ্বাস ছাড়বে। এটাকে বলে ফার্স্ট লিপ ব্রিদিং। কি বলা হয়? ফার্স্ট লেখা বলে এমন হচ্ছে কেন? লিপ ব্রিদিং। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, তারপরে ভেসিকুলার মানে ব্রেথ সাউন্ডটা কেমন হবে? So vesicular with prolonged expiration. সাথে এটা কি পাবা? Whiz. হুইচ পাবা, তাই না? ইডেমা পেতে পারো, জি স্যার। হার্ট ফেলিওর জন্য ক্র্যাকলস পেতে পারো। তাহলে দেখো এই কতগুলা সাইন আছে, আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি 3টা সাইন, আর সিমটম গুলো তুমি মাত্র বলছো, কাফ, স্পুটাম, ব্রেথলেসনেস, হিমোপ্টেসিস, মর্নিং হেডেক, ফিচার অফ রাইট হার্ট ফেলিওর। ও একটা ছিল ওয়েট লস। কি ছিল? ওয়েট লস ছিল। ঠিক আছে, তাহলে আমাদের সাইন সিমটম সবকিছু কমপ্লিট, তাই না? আচ্ছা, ইনভেস্টিগেশনে সবার আগে কি করবো আমরা? চেস্ট এক্সরে, তাই না? আসলে তো একটা এক্সরে দেখি আমরা। এক্সরে নিয়ে খুব বেশি বলবো না, কারণ আমরা এক্সরে আলাদা ক্লাস নিব। এক্সরে দেখা যাচ্ছে ভাইয়ারা? জি স্যার। এক্সরে খুব বেশি ভালো হয় নাই। আচ্ছা দেখো, এইখানে হার্টের শ্যাডোটা কিন্তু ভাই নরমালি এই লেভেলে হয়, তাই না? এখানে জি হার্টের স্যার। শ্যাডোটা কি এই লেভেলে, তাহলে হার্ট একটু ছোট মনে হচ্ছে না? ছোট ছোট হয়ে গেছে টিউব। সো দিস ইজ টিবিউলার হার্ট শ্যাডো। দিস ইজ টিবিউলার হার্ট শ্যাডো। ক্লিয়ার? আমরা যদি রিপস গুনি 1, ভালো দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7। নরমালি যদি 7.5 এর বেশি লাং থাকে, এন্ড 7 তো ভালো, প্রায় 8 পর্যন্ত চলে আসছে, তাহলে বুঝো 1 2 3 4 5 6 7, 7.5 এর বেশি যদি লাং থাকে, এটা হচ্ছে 7.5 এর বেশি যদি লাং টিস্যু থাকে, এটাকে বলা হয় লো। এটা কি ভাইয়া? লো ডায়াফ্রাম। আর এটা হচ্ছে ডায়াফ্রাম গুলো নরমালি কিন্তু এরকম থাকে, এই হাইয়েস্ট পয়েন্টটা 2.5 সেন্টিমিটার কম থাকে, কিন্তু এখানে দেখো প্রায় ফ্ল্যাটের মতো হয়ে গেছে না? নরমালি কিন্তু দেখো নরমাল এক্সরে গুলো ডায়াফ্রাম এরকম থাকে, দেখো কেমন থাকে ভাইয়া? এরকম থাকে, নরমাল টেক্সচার দেখলেই দেখবা। ঠিক আছে, কিন্তু এখানে দেখো প্রায় এইরকম ফ্ল্যাট হয়ে গেছে, সো লো ফ্ল্যাট ডায়াফ্রামস। বুঝছো? সো আরেকটা হচ্ছে লাংটাকে দেখতে বেশি বেশি বড় মনে হচ্ছে, হাইপার ইনফ্লেশন আছে। এটা হচ্ছে আমাদের সিওপিডির একটা এক্সরে। আমরা এক্সরে ক্লাসে আরো ডিটেইলস পড়বো, আপাতত গেল। বুঝা গেছে? 2 নম্বর আমি জানি কি বললাম করব, স্পাইরোমেট্রি করব। স্পাইরোমেট্রিতে সবাই একটু আমাকে সুন্দর করে বলো তো, FeV1/FVC রেশিও কেমন হবে? স্যার 0.7 এর কম হবে। 0.7 এর কম হবে। ভেরি গুড। আর এখানে প্রেডিক্টর দেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? FeV1। FeV1। ভেরি গুড, FeV1, আর স্পেসিফিক করে বলে FeV1। আচ্ছা, এটা সিবিসি করলে তুমি কি পেতে পারো জানি? পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া। এবিজি করলে তুমি কি পেতে পারো জানি? স্যার অ্যাসিডোসিস। ভেরি গুড। হ্যাঁ, আর বাচ্চা হলে তুমি কি পরীক্ষা করবা? আলফা 1 অ্যান্টিটিপসিন। ভেরি গুড। আর ইসিজি যদিও পড়াই নাই, বাট ইসিজিতে আমরা কি পেতে পারি? পি পালমোনালি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে চাইছো। আর হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কি বলবো? থাক, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আপাতত না বলি। স্যার ওই প্রথমটা কি বলছেন ইসিজি তে? পি পালমোনালি, পি মাইটালি এবং পি পালমোনালি দুটো টার্ম আছে ভাই, আমি পড়াবো তোমাকে, প্যারা নিও না। ঠিক আছে? জি স্যার। সো দেখো তুমি প্রত্যেকটা ইনভেস্টিগেশনও পারতেছো। ক্লিয়ার? আরো ডেফিনিট ইনভেস্টিগেশন যদি চাও, তাহলে সিটি চেস্ট লিখে দিবা, সিটি স্ক্যান অফ চেস্ট। ক্লিয়ার? এটা আরো ডেফিনিট। ক্লিয়ার? সিটি স্ক্যান অফ চেস্ট। ওকে, এখন ধরো একটা পেশেন্ট, আমি তোমাকে বলি, একটা পেশেন্ট আমি তোমাকে দেই, তুমি একটু দেখো। এই যে দেখো তো এই ব্যাটাটা, এই পেশেন্ট হ্যাজ এ ব্যারেল শেপ চেস্ট। দিস ইজ ব্যারেল না? A patient has barrel-shaped chest, increased anterior posterior diameter, and chronic breathing difficulty. এই পেশেন্ট তুমি অন এক্সামিনেশন তুমি দেখলা পেশেন্টের টেম্পারেচার রেজড, তুমি দেখলা পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমছে, তুমি দেখলা এই পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ছে। ঠিক আছে? পেশেন্টের ডায়াগনোসিস কি?
Sir, COPD with COPD, Exacerbation type of 2 COPD. acute exacerbation of COPD with type 2 2 respiratory respiratory failure. failure. আচ্ছা অন্য বলো তো এই পেশেন্টকে তুমি কিভাবে ম্যানেজ করবে এখন? স্যার একে তো লো ফ্লো অক্সিজেন দিতে হবে ভেঞ্চুরি মাস্কের আগে মাধ্যমে। লিখবো হসপিটালাইজেশন। জি স্যার। তুই বাসায় পারবি এটা? না স্যার। তারপরে কি করবি? নিচে লো ফ্লো অক্সিজেন দিতে হবে। পেশেন্টের প্রপ ট্রাপ পজিশনে রাখবো, তাই না? মনে আছে? এরপরে আসবে, এরপরে আমরা কি দিব? অক্সিজেন দিব। কেমন অক্সিজেন দিব? লো ফ্লো অক্সিজেন দিব। কি দিয়ে দিব? Venturi. ভেঞ্চুরি মাস দিয়ে। কত পার্সেন্ট কনসেন্ট্রেশনের দিব? 24 to 28 28. আমার টার্গেট স্যাচুরেশন কত? 88 to 92. 92 ভেরি গুড। এরপরে কি দিব? Bronchodilator. আচ্ছা, এটা যদি অ্যাকিউট এক্সারবেশন নিয়ে আসে তুমি কোনটা দিবা? কম্বিনেশন বা ট্রিপল থেরাপি, ঠিক আছে? ওকে, তারপর কি দিবা? ওরাল আইটা কি দিবা? স্টেরয়েড স্টেরয়েড দিব। তারপরে কি দিব? Antibiotic. অ্যান্টিবায়োটিক। এ তো কাজ হচ্ছে না। এই এত সব ম্যানেজমেন্ট দিছো, এত সব ম্যানেজমেন্ট দেওয়ার পরেও তুমি দেখলা পিএইচ স্মলার দেন 7.3, তখন তুমি কি দিবা? Ventilation. নন ইনভেসিভ ভেন্টিলেশন মানে কি? বাইপ্যাপ। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপরে ধরো পেশেন্ট ভালো হয়ে গেছে, ক্লিয়ার? এভাবে লিখতে পারবো না? জি স্যার। এইভাবে জাস্ট লিখে যাবা, কথা বুঝছো? জাস্ট লিখে যাবা। আচ্ছা বলো তো, একটা সিওপিডির পেশেন্ট তুমি ইন্সপেকশনে কি পাইবা? চোখে দেখে তারা কি পাবা? স্যার ব্যারেল শেপ চেস্ট। ব্যারেল শেপ চেস্ট আর সবাই Sir, কি partially সবাই কি breathing. জামা খুইলা তোমার চেস্ট দেখাবে? Sir, partially breathing, sir. পার্সলি ব্রিদিং, ভেরি গুড। আর Accessory muscle গুলো দেখা যাবে। এক্সেসরি মাসেলগুলো দেখা যাবে, রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যাবে, রেসপিরেটরি রেটটা বেশি হবে। আর বেশি বেশি করে শ্বাস নিলে এই যে রিপসের ভেতরে ইয়া ঢুকে যায় না, যেটাকে হচ্ছে ইন্টারকোস্টাল আর Introing. সাবক্লাভিকুলার, হ্যাঁ, রিসেশন বা ইন্ট্রোয়িং বলে না? রিসেশন বা ইন্ট্রোয়িং, কথা বুঝছি এগুলা? এবার লাস্ট আমার কোশ্চেন, কমপ্লিকেশন অফ সিওপিডি। একটা বলো। স্পুটাম আছে, ওখানে বারবার ব্যাকটেরিয়া জন্মাবে, জন্মা কি হবে? নিউমোনিয়া। 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 তারপর কি হতে পারে? Lung cancer. আচ্ছা, লাং ক্যান্সার। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার। আরে বেটা কর পালমোনারি বল না। তারপর ঠিক আছে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার আর নিউমোথোরাক্স, তাই না? বুঝছি? জি স্যার। আসলে সবার আগে এখন যদি আমরা সিকোয়েন্স করি, সবার আগে বলবো নিউমোথোরাক্স। সবার আগে কি বলবো? নিউমোথোরাক্স। তারপরে বলবো নিউমোনিয়া অর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কারণ আপার লোয়ার দুটোই হইতে পারে। তারপরে বলবো কর পালমোনারি, তারপরে বলবো কার্সিনোমা লাং বা হচ্ছে রেসপিরেটরি ফেলিওর, পাঁচটা। এই পাঁচটা সুন্দর করে বলে দিবা, ঠিক আছে? ওকে, সো বলো কারো কোনো সমস্যা আছে কিনা, বা ক্লাস শেষ করে দিই? বুঝতে পারছি? ক্লাসে কিন্তু মোটামুটি ভাই পড়া শেষ। আজকে ভিডিওটা দেখে আরেকবার পড়ে নিবা, আশা করি সিওপিডি এখন দেখে বলতে পারা যাবে আর কি, ঠিক আছে? এবং ম্যানেজমেন্ট পারা যাবে। ওকে, আল্লাহ হাফেজ।